এমভি স্কোয়ার বাই আর এর তোমার এই যে ইনক্লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার দিকের যে কম্পোনেন্টটা সেটা এমভি স্কোয়ার বাই আর সাইন থিটা, আর এমজির এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে এমজি কস থিটা। সেই জন্য টোটাল যে ফোর্সটা পড়ছে দ্যাট ইজ এন, সেইটা ইকুয়াল টু এমজি কস থিটা প্লাস এইটা হচ্ছে। ঠিক আছে, জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করলে সব ইজি। এইবারে তুমি দেখো এখানে এই যে ব্লকটা বাইরের দিকে স্লিপ করে বেরিয়ে যাবে কেন? তার কারণ এই এমভি স্কোয়ার বাই আর কস থিটা কম্পোনেন্টটা বাইরের দিকে আছে। ঠিক আছে, আর ভেতর দিকে কি কি আছে? ভেতর দিকে কি কি আছে? ভেতর দিকে তোমার এই যে এমজি সাইন থিটা ফোর্সটা থাকবে, এমজি সাইন থিটা থাকবে। তার কারণ এই যে এমজিটার এমজি কস থিটা এদিকে কাজ করছে, তাহলে তার আরেকটা যে কম্পোনেন্ট, আমরা তো একটা ফোর্সকে পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, সাধারণত পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্টে ভাঙি, পারপেন্ডিকুলার না হলেও হবে, কিন্তু এখানে আমরা পারপেন্ডিকুলারে ভাঙছি, এদিকটা এমজি কস থিটা, এদিকটা এমজি সাইন থিটা। তাহলে যখন এই যে গাড়িটা এই রাস্তাটা থেকে বাইরের দিকে স্কিড করে যাওয়ার মানে জাস্ট যাবে করছে, তখন তাহলে কি কোন তিনটে ফোর্সের মধ্যে ইকুইলিব্রিয়াম হচ্ছে? তখন এই ব্লকটার ওপরে কোন তিনটে ফোর্সের জন্য ইকুইলিব্রিয়াম হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন, এই যে ইনক্লাইনের মতো যে ব্যাপারটা, মানে রাস্তার যে ক্রস সেকশনটা, তখন তোমার এই এম ভি স্কোয়ার বাই আর কস থিটা বাইরের দিকে একে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে ফ্রিকশনটা যেটা ভেতর দিকে কাজ করছে আর এমজি সাইন থিটা, এই দুটোর সঙ্গে এফ প্লাস এমজি সাইন থিটার সঙ্গে এইটা ব্যালেন্স করতে হবে, এমভি স্কোয়ার বাই আর কস থিটা ব্যালেন্স করতে হবে। সেই জন্য আমরা এখানে যদি ইকুয়েশান লিখি যে যখন ওটা অ্যাবাউট টু স্কিড আউটওয়ার্ড, তখন তুমি ইকুয়েশান লিখলে তোমার তাহলে কি লিখবে যে আমাদের এম ভি স্কোয়ার বাই আর কস থিটা ইকুয়াল টু এফ প্লাস এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, এফের জায়গায় কি হবে? এখানে লিমিটিং ফ্রিকশান এই ক্ষেত্রে কি হবে? লিমিটিং ফ্রিকশান বা এফ ম্যাক্স যেটা, সেটা আমাদের মিউ এস ইন্টু এন হয়, স্ট্যাটিক ফ্রিকশন কোফিসিয়েন্ট ইন্টু নর্মাল রিয়াকশান, তাহলে সেটা মিউ এস ইন্টু এন, সেটা আমাদের হবে এমজি কস থিটা প্লাস এমভি স্কোয়ার বাই আর সাইন থিটা। কিছুই করিনি, এই জিনিসটার সঙ্গে শুধু এটা এন ছিল, মিউ এন করে দিয়েছি। ঠিক আছে, এবার তুমি এখানে বসিয়ে দেবে, এখানে যদি এফের জায়গায় ওটা বসিয়ে দাও, তাহলে হচ্ছে এমজি কস থিটা প্লাস এমভি স্কোয়ার বাই আর সাইন থিটা, আর প্লাস এমজি সাইন থিটাটা থাকবে, প্লাস এমজি সাইন থিটাটা থাকবে। তাহলে এখান থেকে তোমাকে এবার কী করতে হবে? এখান থেকে জাস্ট কিছুই না, তোমাকে ভিটা তাহলে মানে পেয়ে গেলে যে অ্যাবাউট টু স্কিড আউটওয়ার্ড যখন হবে কোন স্পিডে হবে। ওখানে রাস্তায় তো গাড়িটা তো সেই আমরা এরকম আগের দিন সেই র্যাম্প মতো দেখিয়েছিলাম, গাড়িটা তো এরকম ওই র্যাম্পটার ওপরে তো ঘুরছিল, এইভাবে ঘুরছিল, তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে ভি, সেটার ম্যাক্সিমাম যে ভ্যালুটা, যে যার জন্য গাড়িটা বাইরের দিকে তোমার স্লিপ করে বেরিয়ে যাবে করছে যেটা, বা ম্যাক্সিমাম যে ভ্যালুতে টার্নটা নিলে গাড়িটা স্টেবল থাকে, ওর থেকে বেশি হলেই রাস্তা ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে সেই ভ্যালুটা তুমি এখান থেকে বার করতে পারবে। ঠিক আছে, তাহলে সেটা কত হচ্ছে? এখানে এমভি স্কোয়ার বাই আর একটু কমন নিয়ে নাও, কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে এমজি কমন থাকলো মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে এম সব কেটে যাবে,
আর কি হচ্ছে ভি স্কোয়ার। এসব ক্যালকুলেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ক্যালকুলেশনের মধ্যে কিছু নেই। তুমি জিনিসটা ইকুয়েশনটা ভালো করে বুঝলেই হয়ে যাবে। ক্যালকুলেশন তো অ্যালজাবরা, সেটা তুমি করেই নেবে, সেটা তুমি করতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা, ঠিক আছে। তাহলে ভি যেটা উপরের দিকে স্লিপ করে বেরিয়ে যাওয়ার যে ভেলোসিটিটা, সেটা হচ্ছে মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা, এটা হবে। এটা দেখে বেশি ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা দিয়ে কিছু হবেও না। তোমাকে যেটা বুঝতে হবে সেটা আমি মার্ক করে দিচ্ছি, এটা তোমার ক্যালকুলেশন করে চলে আসবে যে এটা ম্যাক্সিমাম স্পিড, যে স্পিডে এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল স্পিড at that turn বা ম্যাক্সিমাম পসিবল স্পিড at that ব্যাঙ্কিং, ঠিক আছে। এটাই হচ্ছে ভিম্যাক্স। এই ম্যাক্সিমাম স্পিডে গেলে গাড়িটা টার্ন নিতে পারবে, ঠিক আছে। কিন্তু ওটাতে বেশি তোমার ওটা ওই ক্যালকুলেশনটাতে বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। তোমাকে যে যে ইকুয়েশানগুলো খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশানটা, এইটা কেন এলো, কীভাবে লেখা হলো, এটা ভালো করে বুঝতে হবে। আমি ব্র্যাকেট করে দিচ্ছি, এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আর নর্মাল রিয়াকশানটা কেন এরকম হলো সেইটা ভালো করে বুঝতে হবে। বা তোমার ফ্রিকশানটাও ধরো, এই যে এফ ম্যাক্স যেটা, এই তিনটে ইকুয়েশান তুমি বুঝলেই হবে। ক্যালকুলেশন তোমার বোঝার দরকার নেই, ক্যালকুলেশন তো তুমি নিজে করে নিতে পারবে। যাকগে, তাহলে এখানে তুমি ফোর্সগুলোকে ক্লোজলি একবার দেখে নাও যে যখন আমাদের গাড়িটা টেন্ডিং টু স্কিড আউটওয়ার্ড, মানে এই গাড়িটা জাস্ট বাইরের দিকে স্লিপ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন কোন ফোর্সগুলো কেমন হবে। এখানে আমি আরেকটা নর্মাল রিয়াকশান এখানে উল্টো এইভাবে লিখতে পারতাম, কিন্তু লিখে এটা দিয়ে কোনো লাভ নেই। এটা এই যে নিচের দিকে যা ওপরের দিকেও তাই, ওটা দিয়ে ওটা লিখে খুব একটা লাভ নেই, সেই জন্য এটা আমি লিখিনি। যাকগে, এখানে ফোর্সের যে ডায়াগ্রাম দেওয়া আছে আর ফোর্সগুলো তো লেখা আছে, তাহলে প্রত্যেকটা ফোর্স কোনটা কোন দিকে কেন কি হলো সেটাও একটু বোঝা গেল কি না বলো। ক্যালকুলেশন এক্ষুনি বোঝার দরকার নেই, ইকুয়েশানগুলো বুঝেছো কি বলো, যে এনটা কেন ওটা হলো, বা এখানে আমি যে ইকুয়েশানটা লিখলাম এই যে mv স্কোয়ার বাই আর কস থিটা ইজ ইকুয়াল টু এফ প্লাস mg সাইন থিটা, এইটা বুঝেছো কি বলো। ক্যালকুলেশন তুমি বুঝে যাবে, ইকুয়েশান দুটো বুঝলে ক্যালকুলেশন তুমি নিজেই করে ফেলতে পারবে। এই ছবিটা ফোর্সগুলো কোন দিকে কোনটা কী আছে, সেগুলোতে কোথায় কী সমস্যা আছে বলো। এগুলো বুঝে বুঝে বাড়িতে আবার নিজে হাতে ক্যালকুলেশনটা করবে,
ঠিক আছে। সেকেন্ড কেস হচ্ছে অ্যাবাউট টু স্লিপ ইনওয়ার্ড। ভিতর দিকে পিছলে পড়ার উপক্রম করছে, এরকম বাংলা করলে এরকম হবে। যাই হোক, আচ্ছা, তার জন্য আমি আর ক্যালকুলেশন অতটা ভেঙে করব না, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে ছবিটা এঁকে দেবো, বাকিটা তোমরা কমপ্লিট করো। যাকে তাহলে সেটার ক্ষেত্রে আবার তোমার ওই র্যাম্পের ছবিটা এঁকে ফেলো, মানে এখানে আঁকতে হবে, তোমার এখন আঁকতে হবে না, খাতায় যখন প্র্যাকটিস করবে তখন আঁকবে। সিমিলারলি ব্লকটা আগের মতনই আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, স্পিডটা অনেক কম আগের থেকে, তাহলে স্পিডটা অনেক কম হলে কি হবে, এটা তোমার ভেতর দিকে স্লিপ করে পড়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে তখন ফ্রিকশানটা কোন দিকে হবে বলো, ফ্রিকশানটা আমাকে আগে ধরা দরকার। তখন ভেতর দিকে যদি স্লিপ করে পড়ে যাওয়ার চেষ্টা করে তখন ফ্রিকশানটা এই দিকে হবে, অ্যালং দ্য ইনক্লাইন ওপরের দিকে হবে। এইটা সবাই বুঝতে পারছো কি বলো? কেননা ভেতরের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে ফ্রিকশানটা বাইরের দিকে হবে। ঠিক আছে, যাই হোক, আগের মতো আমাদের mv²/8টা যেরকম ছিল সেরকম থাকবে, তবে এখানে ভিটা আলাদা। যাই হোক, তাহলে এই দিকের কম্পোনেন্ট নাও। কথাটা কি মাঝে মধ্যে কেটে যাচ্ছে? সেটা তো আমি বুঝতে পারবো না, সেটা তোমরা বুঝতে পারবে। এই বাকি কারো আমার সাউন্ড তো কেটে কাটছে? যাচ্ছে কথা। হ্যাঁ স্যার, হ্যাঁ একটু একটু কেটে যাচ্ছে মাঝে মাঝে। আমি একটু থেমে থেমে বলছি, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, তাহলে দেখি তো ওই কানেকশনটা কি হচ্ছে। হ্যালো, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবারে সাউন্ড কাটছে এখন? না। না। আচ্ছা, জানি না কেন, নেটওয়ার্কের সমস্যা থাকে মাঝে মাঝে। যাই হোক, যেটা বলছিলাম যে এখন যদি তোমার অনেকটা কম স্পিডে এটা মানে ওই রাস্তার ওপর দিয়ে রোটেট করে, টার্ন নেয়, টার্নটা তো সেই রকম ছিল আগের দিন আমি দেখিয়েছিলাম, তাহলে এটা ভেতরের দিকে স্লিপ করে পড়ার চেষ্টা করবে, তখন ফ্রিকশানটা আমার বাইরের দিকে হবে। তখন ফ্রিকশানটা আমার বাইরের দিকে হবে, তাহলে তখন ইকুয়েশানগুলো জাস্ট কী হবে, একটু একটু চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশান কী চেঞ্জ হবে, নর্মাল রিয়াকশানটা যা ছিল তাই থাকবে, mg cos θ প্লাস
এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা এরকম থাকবে, ঠিক আছে, কিন্তু ফ্রিকশানের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে আমার অ্যালং দ্য ইনক্লাইনে এর যে কম্পোনেন্টটা হবে এইদিকে সেটা এমজি সাইন থিটা হবে। আর এখন তোমার এই যে সেন্ট্রিফিউগাল যেটা তার যে কম্পোনেন্টটা অ্যালং ইনক্লাইন আউটওয়ার্ড সেটা কত হবে, সেটা আগে যা ছিল সেটাই থাকবে, মানে এক্সপ্রেশনটা একই থাকবে, এইটা হবে। তাহলে এখন আমরা কি দেখছি, এখন আমাদের ফোর্স ব্যালেন্স করতে গেলে এখন যেহেতু এটা ভেতর দিকে স্লিপ করে পড়ে যেতে চায় সেই জন্য ফ্রিকশনটা বাইরের দিকে হয়ে গেছে। তাহলে এখন ইকুয়েশন লিখলে জাস্ট তোমার এইটা লিখতে হবে, এটা বাই আর প্লাস এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা, ব্যাস। এইটা করে আবার তোমার এখান থেকে ভি বেরিয়ে যাবে, ঠিক আছে, আর কিছু না, একদম সিম্পল জিনিস। তুমি এফ এর জায়গায় কত বসাবে, এফ এর জায়গায় তুমি মিউ এন বসিয়ে দেবে, মিউ এস এন বসিয়ে দেবে, ঠিক আছে, বসিয়ে আরেকটা ভি মিনিমাম ক্যালকুলেট করবে। অবভিয়াসলি এই ভি মিনিমামটা স্মলার দেন যেটা ভি ম্যাক্সিমাম তার থেকে অনেক কম হবে। তার মানে কি, এইরকম ব্যাংকিং যে রোড থাকবে, রোডের যে ব্যাংকিং থাকবে সেখানে তার মানে যদিও সাধারণত আমরা কি দেখি আমাদের ব্যাংকিংগুলো এরকম থাকে বা ফ্রিকশনটা এতটাই বেশি থাকে যে ধরো গাড়িটা যদি দাঁড়িয়ে থাকে, যে ভি যদি জিরোও হয় তাহলেও সাধারণত মানে নর্মাল কেস আবার বললে আবার কী হবে, মানে রিয়েল কেস বলি, নর্মাল বললাম নেই, রিয়েল কেসে সাধারণত এরকম কোথাও দেখা যায় না যে ব্যাংকিংয়ে যদি গাড়িটা দাঁড়িয়ে থাকে ভেতরের দিকে স্লিপ করে নেমে আসছে, এরকম দেখা যায় না। রিয়েল কেসে সাধারণত এই যে এফটা মানে ভিটা যদি জিরোও হয় এই ইকুয়েশানে, যদি গাড়িটা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, কার কি বলবো, স্ট্যান্ডিং অন দ্য ব্যাংকিং, ব্যাকটায় যদি গাড়িটা দাঁড়িয়েও থাকে তাহলে তো ভি জিরো হলো, তাহলেও দেখা যায় যে লিমিটিং ফ্রিকশন যেটা সেটা গ্রেটার দেন আমাদের এমজি সাইন থিটা, মানে এটা গাড়িটা ভেতর দিকে স্লিপ করে আসে না সাধারণত, ঠিক আছে, সাধারণত যে ব্যাংকিংগুলো হয় তার ক্ষেত্রে স্লিপ করে আসে না। কিন্তু তুমি তর্কের খাতিরে বা তর্কের খাতিরেও দরকার নেই, মানে তুমি অ্যাকচুয়াল ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা ভি মিনিমাম করতে পারো, সব জায়গায় যে সেটা হবে তার কোনো মানে নেই। বা ওই যে আরেকটা সেই যে তোমার বিভিন্ন মেলা টেলাতে একটা খেলা হয় না, ওইটা তোমরা দেখেছো কিনা আমি জানি না, ওই যে এরকম একটা সেই কুয়ো মতো থাকে তার মধ্যে সেই গাড়ি ফাড়ি ঘোরে, ওটা দেখেছো? এরকম একটা কুয়ো মতো থাকে না, বড় বিশাল, এটা কে দেখেছো? আগে এগুলো আরো বেশি হতো, আমাদের রাসমাটেও আসতো, এখন আর দেখা যায় না। এরকম কুয়ো মতো একটা থাকে, লোকজন বাইরে দাঁড়িয়ে থাকে, এখানে লোকজন দাঁড়িয়ে থাকে, এবার এর মধ্যে গাড়ি ঘোরানো হতো, মানে তোমার ওপর থেকে নিচে দেখতে হবে, এরকম জায়গাতে তোমার গাড়ি ঘুরতো, মানে এখানের ইনক্লাইনটা অনেক বেশি, এখানের এই অ্যাঙ্গেলটা অনেক স্টিপ, তো এইসব ক্ষেত্রে কিন্তু দাঁড়াতে পারবে না গাড়িটা, এখানে এমনি দাঁড়াতে পারবে না, গাড়িটাকে ভালো মতো স্পিড নিয়ে ঘুরতেই হবে, ঠিক আছে। তো এটা কি ডেথ ট্র্যাপ ফ্যাপ এইসব কী সব বলতো, তো এইসব ছিল। এটা কি দেখেছো কেউ তোমরা? শোনা যাচ্ছে না? যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে উত্তর দিচ্ছ না? এটার মধ্যে কি বাইক নিয়ে ঘুরতো? বাইক নিয়ে ঘুরতো, পুরো বড় জিপও ঘুরিয়ে দিত, যেগুলো ওই যে এখন মহিন্দ্রা থর বলে একটা গাড়ি আছে না, ওই ধরনের যে জিপ, সেই জিপ নিয়েও ঘুরিয়ে দিত। এটা একটা কুয়ো মতো আর কি, বুঝলে তো, এটা একটা হ্যাঁ। কুয়ো মতো, আর উপরে এইখানে দাঁড়ানো যাবে সাইডে, মানে মাটিতে গর্ত করতো আর কি, মাটিতে বিশাল গর্ত করে এর ভেতরে তোমার বাইকও ঘোরাতো। বাইকের কেসটা একটু আলাদা, সেটা আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম টর্ক না পড়লে ওটা পুরোপুরি বুঝতে পারবো না, বাইকের ব্যাপারটা একটু আলাদা।
চার চাকার গাড়িও এখানে ঘোরানো হতো, তো সেই সবের ক্ষেত্রে কিন্তু ভি মিনিমাম একটা তুমি পাবে, যে এইসবের ক্ষেত্রে একটা ভি মিনিমাম থাকবেই, একটা মিনিমাম ভি থাকবেই, সেটা নট ইকুয়াল টু জিরো। তার নিচে কোনো ভেলোসিটিতে যদি এখানে স্পিডে ঘুরতে চায় তাহলে গাড়িটা কিন্তু ভেতর দিকে পড়ে যাবে, সেটা সম্ভব হবে না। যাই হোক, এই আর কি ব্যাপার। যাকে তাহলে এর ক্যালকুলেশনগুলো দেখো, মানে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, ওই যে যেটা আমরা গাড়ির ক্ষেত্রে দেখিয়েছিলাম, গাড়ির টার্নের সময় যদি অ্যাঙ্গেলটা যদি ছোট থাকে, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাঙ্কিং অ্যাঙ্গেলটা যদি ছোট থাকে, তাহলে ওই ভিম্যাক্সটা হলেই আমাদের হয়ে যাবে, ভিম্যাক্সটাই হবে। আর ভিমিনটা গাড়ি যদি দাঁড়িয়ে যায় তাহলেও পড়বে না। কিন্তু এরকম যদি কেস হয় যে টার্ন মানে অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে বিশাল বড় অ্যাঙ্গেল হয়ে গেছে, তখন তোমাকে ঘুরতেই হবে, না ঘুরলে তুমি পড়ে যাবে ভেতরে, সম্ভব হবে না। যাই হোক, তো এই ব্যাপার, এখান থেকেও প্রবলেম বিভিন্ন রকমের আসে টাসে। ঠিক আছে, ব্যাঙ্কিংটা তোমাকে মেনলি পড়তে হবে এফ ছাড়া, যেটা ব্যাঙ্কিং অ্যাঙ্গেল, ওই যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ওটা তো তোমাকে করতেই হচ্ছে। আর এফ সমেত যে ব্যাঙ্কিং সেটাও দিতে পারে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ব্যাঙ্কিংটাকে আমি সেভ করে তারপর অন্য টপিকে যাই। এই পোর্শনে যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, সেন্ট্রিফিউগালের আরও কতগুলো জিনিস আমাদের একটু করতে হবে, সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ জি। ঠিক আছে, ভ্যারিয়েশন অফ জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডিউ টু আর্থস রোটেশন। তাহলে জির ভ্যারিয়েশন কেমন হবে আর্থের রোটেশনের জন্য, কেমন হতে পারে বলো দেখি? জি কি কমে যাবে, বেড়ে যাবে, কি হবে? এমনি সিম্পলভাবে বল। যার যা মনে আসছে বলো। আচ্ছা, অফলাইনে পড়তে যাওয়া শুরু করেছো কেউ কোথাও? হ্যালো, শোনা যাচ্ছে? এই অফলাইনে পড়তে যাওয়া কেউ কোথাও শুরু করেছো? আমি করিনি স্যার। আর কেউ করেছো অনলাইন, এই অফলাইনে কেউ পড়তে যাচ্ছ কোথাও? না স্যার, এই সপ্তাহে একটা পড়া আছে অফলাইনে। আচ্ছা, আমাদের অনলাইনে এসব হবে না, অনলাইনে হওয়া সম্ভব নয়। একটা জিনিস জিজ্ঞেস করলে কেউ কিছু উত্তর দেয় না, কেউ তো কোনো কথাই বলে না পুরো বেতে, এইভাবে হয় না। এগুলো একটা ইন্টারাকশানের ব্যাপার। আর তোমাদের দেখতে না পেলে, মুখ চোখ না দেখতে পেলে এমনি বুঝতে পারছো না, সে আমি বুঝতে পারছি, কিন্তু মানে মুশকিল আর কি, এইভাবে খুব মুশকিল। যাই হোক, এক একজন তো কোনো রেসপন্সই করছে না, এবার নাম ধরে ধরে ডেকে ডেকে কত এ করা যায়। যাকে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই তো? সেই জন্য আর্থ রোটেট করছে, তা আর্থের রোটেশনের জন্য সব থেকে সিম্পল কেসে এমজি এরকম হওয়ার কথা সেন্টারের দিকে, ঠিক আছে? আচ্ছা, অন্য যে অনলাইন ক্লাস হচ্ছে সেখানেও সব চুপ করে থাকে? আরও অন্য তো কেমিস্ট্রি ম্যাথ ফ্যাথ ক্লাস করছে, না, সেখানে কি হয়? এমনি যেমন হয়। না, স্যার স্যার কি জিজ্ঞেস করে? সেখানে লোকজন রেসপন্স করে নাকি ওই হ্যাঁ, নাকি 2-3 জন রেসপন্স করে, বাকিরা চুপ করে থাকে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার কারণ ওই 2-3 জনই পড়াশোনা করে। 10 জন যদি এ হয়, তার মধ্যে 2 জন কি 3 জনই পড়াশোনাটা করে, বাকিরা ওই যাই হোক, বুঝে নাও। রেসপন্স করতে গেলে তো একটু পড়াশোনা করতে হবে, নাহলে কি করে হবে? যাকে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি এটা ঘোরে, তাহলে এর সেন্ট্রিফিউগাল ফোর্স কত হবে? এম ওমেগা স্কোয়ার আর হয়, এটাকে এম ভি স্কোয়ার বাই আরও করা যায়। তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে আমাদের এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে? এটা জিওমেট্রি থেকে তুমি বুঝতে পারবে, এটা আলফা হলে এটাও আলফা হবে, আর বাকিটা এটা যেহেতু থিটা, এটা থিটা হবে। যাই হোক, তাহলে এবারে আমরা সব থেকে সিম্পলভাবে কী লিখতে পারি, যে এখানে একটা এম মাসের একটা জিনিস আছে, আর এটা আর্থ আছে, পৃথিবীটা ঘুরছে। তাহলে এমনি অবস্থায় নর্মাল কেসে যদি পৃথিবী না ঘুরতো, তাহলে অ্যাট্রাকশন অফ স্মল এম মাস কত হতো? এমজি হতো। কিন্তু যেহেতু আর্থের রোটেশন আছে, সেই জন্য সেন্টারের দিকে যে ফোর্সটা, সেটা কত হয়ে যাবে? সেই ফোর্সটাই তো আমাদের ওয়েট। তাহলে ডব্লিউ ড্যাশটা কত হয়ে যাবে? এখানে এম ওমেগা স্কোয়ার আর এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে, বাইরের দিকে। সেই কম্পোনেন্টটা কত হবে? এম ওমেগা স্কোয়ার আর সাইন থিটা হবে, ঠিক আছে? তার কারণ এইটা থিটা, এই দিকের কম্পোনেন্টটা কস থিটা যদি নিতাম, আর এদিকের কম্পোনেন্টটা তাহলে এম ওমেগা স্কোয়ার আর সাইন থিটা হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমি এটাকে আর লিখতে পারবো না, এটাকে আর ড্যাশ লেখা উচিত। তার কারণ আর রেডিয়াস তোমার এখান থেকে এইটা, কিন্তু আমাদের এইখানে যেটা ঘুরছে, এখানে রেডিয়াসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ব্লকটা এতটা রেডিয়াস নিয়ে ঘুরছে, দেখো বোঝা যাচ্ছে কিনা? তাহলে এইটা আমাদের লেখা উচিত এম ওমেগা স্কোয়ার আর ড্যাশ, ঠিক আছে? আর এখানেও এম ওমেগা স্কোয়ার আর ড্যাশ সাইন থিটা লেখা উচিত। তাহলে আচ্ছা, আর ড্যাশটা কত? আর ড্যাশটা কত? আর সাইন থিটা কিন্তু, ঠিক আছে? তার কারণ এইটুকুটা আর কস থিটা, ডাইরেক্ট অ্যাঙ্গেল থিটা, তাহলে আর ড্যাশটা আর সাইন থিটা হবে। তাহলে তোমার এখন সেন্টারের দিকে যে নেট ফোর্স, সেটা কত? এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ড্যাশ সাইন থিটা, ডব্লিউ ড্যাশ ইকুয়াল টু এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ড্যাশ সাইন থিটা। এবার আর ড্যাশের ভ্যালুটা কত? আর সাইন থিটা, তাহলে সেটা বসিয়ে দাও। তাহলে এম ওমেগা স্কোয়ার তোমার আর ড্যাশের জায়গায় আর সাইন থিটা বসবে, মানে আর সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের আর্থের রোটেশনের জন্য ওয়েটটা, কোনো একটা জিনিসের ওয়েট এমজি হওয়ার কথা ছিল, সেটা স্লাইটলি একটা অ্যামাউন্ট কমে যাবে, ঠিক আছে? তাহলে সব থেকে ওয়েটটা মিনিমাম কোথায় হবে বলো? যারা ফলো করছো তারা একটু বলো, যেটা ডব্লিউ ড্যাশ মিনিমাম কখন হবে? থিটার কোন ভ্যালুতে ডব্লিউ ড্যাশ মিনিমাম হবে? 90। তার কারণ সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। সাইন থিটা তোমার -1 থেকে +1 মধ্যে সাইন থিটার রেঞ্জ। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ফর সাইন থিটা ইজ 1। এই জিনিসটার
ম্যাক্সিমাম ভ্যালু 1, এই টার্মটা। আর এখানে দেখো অন্য কিছু চেঞ্জ হচ্ছে না, ওমেগা আমাদের তো একটা সার্টেন ওমেগার জন্য ওমেগা ফিক্সড। এবারে আমরা দেখছি যে আর্থ সারফেসের উপর কোথায় অ্যাপারেন্ট ওয়েটটা মিনিমাম হবে, তাহলে সেটার জন্য আমাদের সাইন থিটাটাকে ম্যাক্সিমাম হতে হবে, সাইন থিটাটাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে সেই মিনিমাম যে ভ্যালুটা সেটা কত হবে, mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে এটা হবে। তাহলে ডব্লিউ ড্যাশ মিনিমাম যেটা সেটা আমাদের হচ্ছে mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। আর এই মিনিমাম ভ্যালুটা কোথায় হচ্ছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু যখন 1, সাইন থিটা ইকুয়াল টু যখন 1, তার মানে থিটা ইকুয়াল টু তখন π/2, তার মানে অ্যাট ইকুয়েটার, ঠিক আছে, বাংলায় বললে বিষুবরেখার উপর। ঠিক আছে, এটা বোঝা গেল কি বলবো। আর একইভাবে যদি আমাদের কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম হবে, একইভাবে আমাদের কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম হবে, ডব্লিউ ড্যাশ ম্যাক্সিমাম কখন হবে, যখন সাইন থিটা, হ্যাঁ হ্যাঁ বলো, mg -1 -1এও তো তোমার তো সাইন থিটা স্কোয়ার, মানে সাইন থিটার তো স্কোয়ার আছে, -1টারও তো স্কোয়ার করলে তো 1 হয়ে যাবে, 0 হবে। 0 হবে, মানে সাইন থিটা ইকুয়াল টু 0 ভ্যালুতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 ভ্যালুটা সেখানে mg হবে, যেখানে তোমার সাইন থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 0 মানে কি, থিটা ইকুয়াল টু 0, তার মানে এটা কোথায়, এই জায়গাটা কোথায়, অ্যাট পোল, আইদার পোলে হবে, পোল বা বাংলায় যেটাকে বলে মেরু অঞ্চল আর কি। তাহলে দুটো পোলে এই যে তোমার আর্থের রোটেশন হচ্ছে, দুটো পোলে তার মানে রোটেশনের এফেক্ট প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। তার কারণ রোটেশনের এফেক্টটা তুমি দেখো না, আমার এই যে সেন্ট্রিফিউগাল যে ফোর্সটা, সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ এম ওমেগা স্কোয়ার আর, এই যে ফোর্সটা এটা তো আমাদের সেন্ট্রিফিউগাল। আচ্ছা, আমরা সেন্ট্রিফিউগাল ইউজ করছি মানে অবশ্যই আমরা কি এখানে এই যে অ্যানালিসিসটা যেটা করছি, অবশ্যই আমরা কোন ফ্রেম নিয়েছি, নন ইনার্শিয়াল ফ্রেম নিয়েছি। নন ইনার্শিয়াল ফ্রেম না নিলে কিন্তু সেন্ট্রিফিউগাল হবে না, নন ইনার্শিয়াল না নিলে, ইনার্শিয়াল যদি নাও তাহলে কিন্তু সেন্ট্রিপিটাল হবে, সেন্ট্রিফিউগাল কখনো হবে না, ঠিক আছে। তো এখানে সেন্ট্রিফিউগাল নেওয়া হয়েছে মানে অবশ্যই আমরা নন ইনার্শিয়াল ফ্রেম নিয়েছি, মানে ব্লকটার ওপরে বসে দেখছি যে কেমন হয়, বোঝা গেল। যাই হোক, তাহলে এই যে আইদার যে পোলটাতে হয় তোমার সেটা নর্থ পোল হতে পারে বা সাউথ পোল হতে পারে, তার মানে একটা জিনিসের তুমি আর্থের উপরে যদি ওজন করো, তার ওজনের একটা এই যে এই দিক থেকে ধরো এদিকে গেলে বা এদিক থেকে এদিকে গেলে তার ওয়েটের একটা চেঞ্জ হবে, এই বরাবর যদি মুভ করো সারফেস বরাবর, ঠিক আছে। কিন্তু সেই চেঞ্জটার ক্ষেত্রে মিনিমাম যে ওয়েটটা, মিনিমাম ওয়েটটা হবে আমার ইকুয়েটারে, এইখানে হচ্ছে ডব্লিউটা মিনিমাম হবে আর দুটো পোলে ডব্লিউটা ম্যাক্সিমাম হবে। এবারে এটা বিশাল কিছু চেঞ্জ হবে না, কিন্তু এটা হবে, এটা একটা এফেক্ট, মানে আর্থের রোটেশনের জন্য আমাদের ওয়েটটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ওয়েটটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ওই জায়গায় জিও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওয়েটটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ওই জায়গায় জিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানের অ্যাপারেন্ট জি তুমি কি বলতে পারো, জি ড্যাশ যদি মিনিমাম তুমি যদি বলো, সেটা তুমি তাহলে এইভাবে বলতে পারো যে এম দিয়ে ভাগ করলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এইভাবেও লেখা যায় কায়দা করে, আর কিছু না, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি বোঝা গেল কি বলো, যে আমাদের আর্থের রোটেশনের জন্য কোনো একটা জিনিসের ওয়েট বা ওজনটার ভ্যারিয়েশন হয়, তাহলে সব থেকে বেশি ভ্যারিয়েশন হবে ইকুয়েটারে, তার কারণ তখন এই যে রোটেটিং রেডিয়াসটা ম্যাক্সিমাম পুরো আর্টটা নিয়ে ঘুরছে, তাহলে এম ওমেগা স্কোয়ার আর এর আর ড্যাশটা সব থেকে বড়,
সেন্ট্রিফিউগাল ফোর্স সব থেকে বেশি, তাহলে অ্যাপারেন্ট ওয়েট সব থেকে কম হবে। কিন্তু তুমি যত উপরের দিকে যাবে তত এফেক্টিভ মানে যেটা এই অ্যাক্সিসে তো রোটেশন হচ্ছে, এরকম অ্যাক্সিসে তো রোটেশন হচ্ছে, তাহলে এফেক্টিভ আরটা তত কমে যাচ্ছে যত এই ব্লকটা বা পার্টিকেলটা যত এর দিকে যাবে, তাহলে তত সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমে যাচ্ছে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা দুটো পোলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা প্রায় নেই বললেই চলে, তাহলে টোটাল যে ওয়েটটা সেটাই কাজ হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারো। সার্কুলার মোশনের প্রবলেম কেউ দেখলে নাকি দু একটা? এই সপ্তাহে তোমরা কেউ কিছু পড়াশোনা করোনি, আমি জানি না কিসে ব্যস্ত ছিলে। পড়াশোনা একটু করো। 11টা প্রচুর লোকজন ফাঁকি মেরে কাটিয়ে দেয়, ভাবছে এখন পরীক্ষা অনেক দূরে, কিন্তু দেখতে দেখতে টাইম বেরিয়ে যাবে। তারপরে আবার দেখবে সেই 2 বছরের পরে আবার 1 বছর এক্সট্রা পড়তে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। প্রতি বছরই হয়ে চলেছে। এখন থেকে একটু চাপ নিয়ে পড়ো, তাহলে 2 বছরের গল্প 2 বছরেই শেষ হবে, নাহলে চলতে থাকবে। ইভেন যারা এই নিট ফিট দিচ্ছে তাদের এক একজনের তো দেখি সেই 2016 পাস করেছে, এখন ওই বছরেও দিচ্ছে, বুঝলে? তো অতদিন ধরে যদি এক জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি না করতে চাও, প্রথম থেকে একটু চাপ নিয়ে পড়ো, নাহলে চলতেই থাকবে। যাই হোক, আচ্ছা, নন ইউনিফর্ম সার্কুলার মোশনটা তো বলিনি আগের দিন, নন ইউনিফর্মটা একটু বলে দিই। নন ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে, এটা আমাদের সমবৃত্তীয় গতি ছিল, বাংলায় যেটা আমরা বলছিলাম, এটা অসমবৃত্তীয় গতি বলে দেবে। ঠিক আছে, নন ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা এক্সাম্পল দাও দেখি। নন ইউনিফর্ম সার্কুলার মোশন তো আমরা করেছি, তাহলে নন ইউনিফর্ম সার্কুলার মোশন কেমন হতে পারে? নন ইউনিফর্ম সার্কুলার মোশন কেমন হতে পারে বলো? যে সমস্ত সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হবে? স্পিড চেঞ্জ হবে। হ্যাঁ, স্পিডটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, সে বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। ঠিক আছে, তা সেটা এক্সাম্পল কী হবে? ওই যে আবার ফ্যানে চলে এসো, আমরা ফ্যানের এক্সাম্পল দিয়ে সার্কুলার মোশন শুরু করেছিলাম। ফ্যানের ক্ষেত্রে তুমি ফ্যানটা সুইচটা দিলে, যদিও ফ্যানটা ওটা রোটেশন বোঝাচ্ছে, যাই হোক, সুইচটা দিলে কী হচ্ছে? কন্টিনিউয়াসলি ওর ওমেগাটা বেড়ে যাচ্ছে। তাহলে যতক্ষণ ফ্যানটা স্পিড আপ থাকবে ততক্ষণ ওটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন। বা তোমার
ফ্যানটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছিল, একটা কনস্ট্যান্ট ওমেগাতে চলছিল, তুমি সুইচ টিপে অফ করে দিলে, তাহলে ওর ইনস্ট্যান্টেনিয়াস যে স্পিডটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ওমেগাটাও কমে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো সেগুলোকে তুমি নন ইউনিফর্ম সার্কুলার মোশন বলবে। তার নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কী হবে, আমাদের স্পিডটা চেঞ্জ হতে থাকবে, তার মানে স্পিডের একটা কম্পোনেন্ট থাকবে, এদিকে ডিভিডিটি স্পিডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দিকে একটা অ্যাক্সিলারেশন থাকবে, ট্যানজেন্সিয়াল একটা অ্যাক্সিলারেশন থাকবে, আর ওই মোমেন্টে কোনো একটা মোমেন্টে তার স্পিড, এটা হচ্ছে স্পিড অ্যাট এ মোমেন্ট, স্পিড অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, মানে ওই মুহূর্তের জন্য স্পিড এটা। তাহলে ওই ইনস্ট্যান্টের স্পিড যদি ভি হয়, তাহলে তোমার ভেতরের দিকে যে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন হবে সেটা তো আমাদের ভি স্কোয়ার বাই আর হবেই। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এর লিনিয়ার স্পিড যেটা চেঞ্জ হচ্ছে তার জন্য একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আছে অ্যালং দ্য ট্যানজেন্ট। খুব সিম্পলভাবে আমি বলছি, অ্যালং দ্য ট্যানজেন্ট একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আছে, আর ওই পার্টিকেলটারই যেহেতু এটা যেহেতু ঘুরছে, তাহলে তার একটা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনও থাকবে। তাহলে একটা পার্টিকেলের তোমার ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আছে, আবার সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আছে, দুটো অ্যাক্সিলারেশন আছে। তাহলে অ্যাক্সিলারেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, বা ত্বরণ যেটা সেটা একটা ভেক্টর। তাহলে দুটোর নেট অ্যাক্সিলারেশন কোন দিকে হবে, এরকম একটা দিকে হবে। দেখো এটা নিয়ে কারোর আপত্তি আছে কিনা, খুব সিম্পলভাবে জিনিসটা করলেই হয়ে যাবে। নেট অ্যাক্সিলারেশন যেটা, সেটা তোমার এটা হবে যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আর রেডিয়াল অ্যাক্সিলারেশন বা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন সেটা তো পারপেন্ডিকুলার ছিল, এটা প্লাস আমি এই দুটোর রেজাল্টেন্ট হবে। এইটা নিয়ে কারোর আপত্তি থাকলে বলো যে পার্টিকেলের ওপর নেট অ্যাক্সিলারেশন এরকম হবে। যেহেতু এটার ক্ষেত্রে আমার স্পিডটা প্রত্যেকটা মোমেন্টে বেড়ে বেড়ে যাচ্ছে বা কমে কমে যাচ্ছে, এখানে বেড়ে বেড়ে যাচ্ছে, এখানে বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের নেট অ্যাক্সিলারেশনটা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আর ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের রেজাল্টেন্ট হবে। এটা বোঝা যাচ্ছে কি বলো? এবং এর ডিরেকশানটা, এর নেট অ্যাক্সিলারেশনের ডিরেকশানটা কিন্তু সেন্টারের দিকে নয়। সিমিলারলি পার্টিকেলটা ওখান থেকে ঘুরে যদি একটু পরে যদি এরকম একটা জায়গায় চলে আসে এবং সেই ইনস্ট্যান্টে যদি ওর ভেলোসিটি ভিডাস্ট হয়, তখন তার সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ভিডাস্টের স্কোয়ার বাই আর এদিকে হবে, আর ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন যেটা আমার অ্যালং দ্য ট্যানজেন্ট এদিকে ছিল ডিভিডিটি সেটা হবে। তাহলে এই অবস্থায় তার নেট অ্যাক্সিলারেশন যেটা হবে একটু পরে, সেটা কত হবে? এ ড্যাশ ইকুয়াল টু ডিভিডিটির হোল স্কোয়ার প্লাস ভি ড্যাশটের স্কোয়ার বাই আর, এটা হবে, ঠিক আছে? তো এই এক্সপ্রেশনটা ইম্পর্ট্যান্ট। স্কুলের পরীক্ষায় এটা দিয়ে অঙ্ক টঙ্ক খুব একটা আসবে না, কিন্তু কম্পিটিটিভের জন্য এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? স্কুলের পরীক্ষায় সাধারণত নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এই নন ইউনিফর্ম সার্কুলার মোশন অতটা দেয় না, এক্সাম্পল দিতে পারে, ঠিক আছে? এখানে কম্পিটিটিভের ক্ষেত্রে দিতে পারে। বোঝা গেল? দেখো এটা নিয়ে যদি কারোর কিছু প্রশ্ন থাকে বলো। স্যার এ ড্যাশের এক্সপ্রেশনটা কি করে এলো একবার বলবেন? এ ড্যাশটা নেট অ্যাক্সিলারেশন, তুমি এখানে এ এনটা বুঝতে পেরেছো? এ এনটা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবারে এ এনটা যখন এটা পার্টিকেলটা এখান থেকে রোটেট করে যখন এখানে চলে গেল, তখন আমার ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনটা তো ট্যানজেন্ট বরাবর হবে ডিভিডিটি, আর ভি ড্যাশ স্কোয়ার বাই আর, কেননা সেই সময়ে ভিটা চেঞ্জ হয়ে গেছে, ভি ড্যাশ স্কোয়ার বাই আর রেডিয়াল ইনওয়ার্ড। তাহলে এই যে দুটো ভেক্টর, এই যে ডিভিডিটি একটা ভেক্টর আর ভি ড্যাশ স্কোয়ার বাই আর এটা একটা ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরে তুমি প্যারালেলোগ্রাম ল দিয়ে রেজাল্টেন্ট করো, তাহলে সেই রেজাল্টেন্টটা কত হবে? এ ড্যাশ ভেক্টরটা এটা এই ভেক্টর প্লাস এই ভেক্টর হবে। এবার দুটো ভেক্টরের যদি প্লাস থাকে তাহলে মড নিলে কী হবে? ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো স্কোয়ার করে তার রুট হয় না?
আমি যদি এটাকে এইভাবে লিখতাম তাহলে সমস্যা হতো না হয়তো। এটাকে যদি আমি এটি লিখতাম আর ভি ড্যাশ স্কোয়ার বাই আরটাকে যদি এ ড্যাশ লিখতাম, এই সরি এ ড্যাশ লিখলে তো হবে না, দুটো এ ড্যাশ হয়ে যাচ্ছে। ওটাকে যদি আমি তোমার এ ড্যাশ সি লিখতাম, লিখে যদি এইটা লিখতাম তাহলে কোনো আপত্তি হতো তোমার? এটা ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস এ ড্যাশ সি এর হোল স্কোয়ার, এটা যদি লিখতাম তাহলে কোনো সমস্যা হতো? দেখো তো, না স্যার। আমি এইটাকে যদি আলাদা করে নিচে যদি আঁকি ওই পোর্শনে, তাহলে আমার এটি এদিকে আছে আর আমার এ ড্যাশ সি এরকম আছে। এই দুটোর রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশান, অ্যাক্সিলারেশান ইজ এ ভেক্টর, তার রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশানটাকে আমি এ ড্যাশ ধরেছি। তাহলে এটা তো ভেক্টর থেকে তো আমি এটা লিখতেই পারি, সেই জন্য লিখেছি। এবার এখানে জাস্ট এ ড্যাশ সি যে এক্সপ্রেশনটা, এ ড্যাশ সি ইকুয়াল টু তো ভি ড্যাশ স্কোয়ার বাই আর ছিল, সেটা এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি। আর সিমিলারলি যেটা আমাদের এটি ছিল, এটি ইজ ইকুয়াল টু ডিভিডিটি, সেটা বসিয়ে দিয়েছি। দিতে এই এক্সপ্রেশনটা এরকম একটা কী বলবো, একটু ভয় দেখাচ্ছে তোমায়, অন্য কিছু না। বোঝা গেল? এই ব্যাপার তোমার এইখান থেকে কীরকম প্রবলেম থাকতে পারে? এর থেকে প্রবলেম থাকবে দেখবে ওই যে বলবে যে একটা গাড়ি টার্ন নিচ্ছে, তার ধরো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড 10 মিটার পার সেকেন্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আর ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশান হয়তো তোমায় বলে দিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমাকে বার করতে বললো হোয়াট উইল বি দ্য নেট অ্যাক্সিলারেশান অফ দ্য কার, নেট অ্যাক্সিলারেশানটা বার করো। এরকম সিম্পল অঙ্ক আসতে পারে, আর ঝামেলার আসতে পারে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম যে তোমার গাড়িটার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলে দিল কোনো একটা জায়গায়, আর তার ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশান বলে দিল, ঠিক আছে? ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশানের বাংলা সেরকম কিছু নেই, ওই কি বলবো, স্পর্শকের দিকের ত্বরণ এইভাবে বলতে হবে আর কি, ঠিক আছে? তাহলে মোট টোটাল অ্যাক্সিলারেশানটা কত হবে? তুমি এখানে সিম্পল জিনিসটা বোঝা থাকলে এই ফর্মুলা বা এই ফর্মুলা যেটা হোক ইউজ করে তুমি করে দিতে পারবে, এই নন ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস থিওরির মধ্যে বাকি থেকে গেল, সেটা হচ্ছে যে ওয়েটলেসনেস ইন আর্টিফিশিয়াল স্যাটেলাইট। সেটা আমরা বলবো, সেটা বলে দিয়ে ব্রেক দেবো নাকি ব্রেক দিয়ে বলবো? বলো কোনটা ভালো হবে, নাকি ব্রেক দেবো না? বলো বলো। আপনার যা ইচ্ছা। আমার তো অনেক কিছু ইচ্ছা, আমার ইচ্ছাই কি আর হবে? সেভ করি। এই তোমাদের কারোর গার্জেন আজকে সকালে এসেছিল? হ্যাঁ, কালকের সকালে আমি গিয়েছিলাম। না না, আজকে সকালে কে একটা দেখা করতে এসেছিল, কারোর একজন গার্জেন। 11-এর না 12-এর সেটা আমি জানি না, আমি তখন সকালে ক্লাস নিচ্ছি না। তোমাদের কেউ এসেছিল নাকি? না। আচ্ছা, আচ্ছা আর্টিফিশিয়াল স্যাটেলাইটে ওই যে বা ওই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এসবের নাম শুনেছো নিশ্চয়ই, সেখানে সমস্ত জিনিস কোনো ওয়েট থাকে না, সব ওই ওটা নিশ্চয়ই শুনেছো যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে তোমার অ্যাস্ট্রোনটরা সব ভেসে ভেসে বেড়ায়, এসব শুনেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তা সেটা কি হচ্ছে কেসটা? তোমার এখানে ধরো পৃথিবী আছে, ঠিক আছে? তো এখানে শেপ করলাম, যাই হোক, হ্যাঁ এখানে পৃথিবী আছে। এবার পৃথিবীর চারদিকে
আমার তো কোনো একটা জায়গায় এরকম আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট তো আর্থকে রোটেট করছে, তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে তোমার, এটা আমি ধরলাম একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এর মধ্যে কোনো একটা লোক বা জিনিস তার ওয়েট থাকে না, ওয়েটলেস হয়ে যায় কেন? এটা গ্র্যাভিটেশনের চ্যাপ্টারেও ছিল, যারা গ্র্যাভিটেশন পড়ে পরীক্ষা দিয়েছো বলো কি করেছিল, এটা পড়েছিল তো একটু। এখানে যদি একটা লোক থাকে তাহলে সেই লোকটা কিন্তু তোমার ভেসে থাকতে পারে, এরকম ভেসে থাকতে পারে, এর কোনো ওয়েট থাকবে না। তো এর ওয়েট থাকছে না কেন? সোহম বা অঙ্কিতা কেউ একটা বলো, তোমাদের তো গ্র্যাভিটেশন তো তোমাদের ছিল পরীক্ষায়। হলিক্রসের প্রথম যে পরীক্ষা হলো তাতে গ্র্যাভিটেশন ছিল তো, তাহলে একবার পড়া হয়েছে তো। সেই পরীক্ষার জন্য আবার ক্লাস কামাই করলে, তাহলে একটু কিছু তো পড়েছো, বলো বলো যা পড়েছো, যা মনে আছে বলো। স্যার ওর ভেতর গ্র্যাভিটিটা জিরো হবে বলে? কেন কেন হবে গ্র্যাভিটি কেন জিরো হবে? স্যার তো ওটা তো আর্থের গ্র্যাভিটেশনাল স্পিয়ারের বাইরে চলে গেছে। তাহলে তাহলে ঘুরছে কেন? তোমার তো এখানে গ্র্যাভিটেশন, এটাও তো একটা সার্কুলার মোশন। এই যে তোমার আর্টিফিশিয়াল যে স্যাটেলাইটটা, সেটাকে আমি বাক্সের মতো এঁকেছি, তাহলে এটাও তো, এটা ঘুরছে কেন? এটাও তো একটা সার্কুলার মোশনেই ঘুরছে, এটাও তো একটা সার্কুলার মোশনে ঘুরছে। কেন ঘুরছে? তার কারণ এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা, সেটার ভেতরে যা আছে তার একটা মাস আছে, তাই না? এবারে একে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কে প্রোভাইড করছে? সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রোভাইড করছে আর্থ। এবং সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কত? সেটা এফ সেন্টিপিটাল ফোর্স, সেটা এম ভি স্কোয়ার বাই আর। এই সেন্টিপিটাল ফোর্সটা প্রোভাইড করছে। আমরা সার্কুলার মোশনে আগের দিন কি বুঝেছিলাম, যে সেন্টিপিটাল ফোর্স যেটা, তার একমাত্র কাজ হচ্ছে ভেলোসিটি ডিরেকশনটাকে চেঞ্জ করা, তার মানটাকে চেঞ্জ করা নয়। এইটা খুব ভালো করে বোঝা দরকার, এটা ক্লিয়ার না হলে সার্কুলার মোশনে কিছুই ক্লিয়ার হবে না। সেন্টিপিটাল ফোর্স যেটা, সেন্টারের দিকে যে ফোর্সটা, তার কাজই হচ্ছে যে মাসটা ঘুরছে তার ভেলোসিটি ডিরেকশনটাকে প্রতি মুহূর্তে চেঞ্জ করা। এটাই আমি আগের দিন অনেকক্ষণ ধরে বুঝিয়েছিলাম। যাই হোক, তাহলে এখানে তো তোমার এই যে ব্লক, মানে এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা আছে, তার উপরে তো তোমার ভালো মতো সেন্টিপিটাল ফোর্স আছে, নাহলে তো ওটা ঘুরতোই না। তাহলে এখানে তো তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স জিরো তো তুমি বলতে পারো না, কেননা গ্র্যাভিটেশনাল ফোর্সটাই সেন্টিপিটাল ফোর্স। এখানে এফ সেন্টিপিটালের যদি আমি এক্সপ্রেশন নিই, তাহলে এফ সেন্টিপিটালটা কত হবে? আর্থের মাস হচ্ছে ধরো এমই যদি করে দিই, তাহলে এফ সেন্টিপিটালটা হবে জি এম ইন্টু এমই বাই আর স্কোয়ার। আমাদের গ্র্যাভিটেশনাল ফর্মুলা যদি নিই, জি এম এম বাই আর স্কোয়ার, যেটা, এটাই সেন্টিপিটাল হবে। ঠিক আছে, কিন্তু এবার কথাটা হচ্ছে যে আমার এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভেতরে, এর ভেতরে যদি কোনো একটা লোক থাকে, সে ওয়েটলেস হয়ে ভাসতে পারে। ঠিক আছে, ঘুরছে যে ফ্রেমটা, সেখানে ওয়েটলেস হয়ে ভাসতে পারে। বোঝা গেল? ইভেন তোমাকে আমি চাইলে এক্ষুনি এর থেকে দেখাতে পারি যে জিরো গ্র্যাভিটি কীরকম হবে, যে জল টল সব ইয়ে হবে, মানে জিরো গ্র্যাভিটি, তাই তো? জিরো গ্র্যাভিটির ক্ষেত্রে, জিরো গ্র্যাভিটি ইন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে জিরো গ্র্যাভিটির ক্ষেত্রে তুমি দেখবে লোকজন সব ভেসে আছে, জল স্ফিয়ারের মতো রয়েছে, তুমি দেখতে পাবে। হয়তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তোমার, মানে এটার এর ভিডিও, এই ভিডিওটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ। সাউন্ডটা অফ করে, এ সাউন্ডটা শোনা যাচ্ছে না তো?
না শোনা যাচ্ছে না। Welcome to the International Space Station. তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে জানো তো? ওটা কিন্তু একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, আর ওটার মধ্যে আবার মাঝে মাঝে গিয়ে লোকে ঘুরে টুরে আসে, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে যে তোমার গ্র্যাভিটেশন নেই তুমি পরিষ্কার বুঝতে পারবে। দেখো এ তো ভেসেই রয়েছে, মানে একটা লিকুইডের মতো মনে হয়। কিছু একটা বলছে, আমি ভিডিওটা শেয়ার করে দেবো, পরে শুনে নিও কি বলছে। এই যে জলের এক্সপেরিমেন্টগুলো দেখো, দারুণ ইয়ে রয়েছে। এই যে ওয়াটার বাবেল ইয়ে হচ্ছে দেখা যাচ্ছে, ওয়াটার বাবেল না, এটা হ্যাঁ, স্যার। এটা বাবেল না, কিন্তু এটা জলের ফোঁটা, এটা বাবেল নয়। মানে এটা জলের ফোঁটা ছেড়ে দিয়েছে, গোল হয়ে গেছে, গ্র্যাভিটি নেই বলে। জলটা ভাসছে। হ্যাঁ, জলটা ভাসছে, মানে ওটা কিন্তু তোমার গ্র্যাভিটি নেই বলে ওরকম গোল হয়ে গেছে। এবারে যেহেতু মানে এবারে একটু একটু হালকা হালকা দুলছে কেন বলো তো? মানে ওই যে জলের পুরো স্ফিয়ার না হয়ে একটু হালকা হালকা দুলছে কেন? এই যে তোমার প্রেশার। হ্যাঁ এয়ার তো আছে তোমার, ওর মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে তো তোমার কি বলবো, গ্র্যাভিটিটা জিরো, কিন্তু ও তো বেঁচে আছে, এর ভেতরে তো এয়ার প্রেশারটা তো রয়েছে। এবার এয়ার প্রেশারের জন্য হালকা হালকা দুলছে, ঠিক আছে? তো এখানে দেখো না, সব জিনিসই তো ভেসে রয়েছে। তো এবারে কথাটা হচ্ছে যে তাহলে এরকম ভেসে রয়েছে কেন? যাক, এখানে কিছু একটা, এটা অন্য কিছু একটা মিটার ফিটার হবে, আমি ভিডিওটা পরে শেয়ার করে দেবো। এরকম আরও অনেক ভিডিও রয়েছে। তো এবার কথাটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের তো একটা ভিডিও, তাই এর ভেতরে তোমার তার মানে গ্র্যাভিটেশন, মানে কি বলবো, যে ওয়েটলেস, এই পুরো সিস্টেমটার ওপরে ফোর্স আছে, কিন্তু মানে ওয়েটলেস আর কি। ভেতরে যা কিছু থাকবে সেগুলো ওয়েটলেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা কেন হচ্ছে, এটাই হচ্ছে কোয়েশ্চেন, বুঝলে? আর সেটা কেন হচ্ছে বলো তো? স্যার সেন্ট্রিপিটাল ফোর্সটা জিরো হয়ে যাবে? ওরে পাগলা, সেন্টিপিটাল ফোর্স জিরো হয়ে গেলে তো এখানে তো স্পেস স্টেশনটাই তো তোমার মহাশূন্যে হারিয়ে যাবে, স্পেসে তো হারিয়ে যাবে। এখানে যদি সেন্টিপিটাল ফোর্স জিরো হয়ে যায় তাহলে তো এটা এদিকে তো স্পেস স্টেশনটা এদিকে চলে যাবে, আর কোনো দিন তুমি এই আর্থের অ্যাট্রাকশানের মধ্যে আসবে না, ঠিক আছে? এই যাগে, আমরা এখানে একটা ব্রেক দিচ্ছি, এটা একটু ভাবনা চিন্তা করে এসো, তারপরে আমরা মিনিট 5 পরে আবার শুরু করছি, ঠিক আছে? চলো।
আছে, আমি বন্ধ করছি, তুলে নাও।
বলো, এটা কিছু ভাবনা চিন্তা করলে? তোমার ওটার আসছে না কেন? ওয়েটটা 0 হচ্ছে কেন? সেন্ট্রিফিউগাল দিয়ে ভাবো একটু। সেন্ট্রিফিউগাল দিয়ে যদি ভাবো তাহলে কি হবে? তোমার এই স্ক্রিন দেখা যাচ্ছে তো? সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। বলছি যে ওখানে ওয়েটলেসনেসটা কেন হচ্ছে, তুমি নন ইনার্শিয়াল একটু ভাবো না, তাহলে খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। তুমি ওই ফ্রেমটাতে ভাবো, আর্টিফিশিয়াল স্যাটেলাইটের যে ফ্রেমটা, সেই ফ্রেমটাতে ভাবলে হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম। হ্যালো। বলো বলো। হ্যাঁ স্যার বলছি, তোমার যেহেতু আর্থের থেকে বেরিয়ে যাচ্ছে, আর্থের গ্র্যাভিটিটা কাজ করছে না, সেই জন্য ওয়েটটা 0 হচ্ছে। আর যেহেতু বডিটা রোটেট করছে, কারণ বাকি অন্য তো মানে এমনি সেন্ট্রিফিউগাল একটা ফোর্স কাজ করছে কি মানে আর্থে। আরে সেন্ট্রিফিউগাল ফোর্সটাই এই জিনিসটা, সেন্ট্রিপিটাল যে ফোর্সটা, তোমার মাইকটা অফ করো। সেন্ট্রিপিটাল যে ফোর্সটা, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটাই গ্র্যাভিটেশনাল ফোর্স। আর্থের এখানে আর্থ থেকে বেরিয়ে গেলে আর্থের ফোর্স কাজ করবে না। এখানে ফোর্সটা তো তোমার তো যত দূরে যাবে ফোর্সটা কমে যায়, কিন্তু এখানে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা, এখানে দেখো তুমি যখন যখন এই যেরকম ছবি আছে আমাদের, সেখান থেকে যদি তুমি গোটা সিস্টেমটাকে দেখো, তাহলে তুমি ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখছো, ঠিক আছে? তাহলে ইনার্শিয়াল ফ্রেম থেকে সেন্ট্রিফিউগালের কোনো গল্প নেই। আমি যদি ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখি, এটা আমি বারবার বলছি, যবে থেকে ইনার্শিয়াল ফ্রেম নিয়ে আমরা শুরু করেছি, সেই লিফটের মোশন থেকে, ইনার্শিয়াল ফ্রেম থেকে কোনো দিন তুমি সেন্ট্রিফিউগাল দেখতে পাবে না। এখন তুমি বোর্ডে যেমন ছবি আছে, এতে তুমি কোথাও সেন্ট্রিফিউগাল পাবে না, তার কারণ তুমি এটাকে ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখছো। ইনার্শিয়াল ফ্রেম থেকে তুমি খালি এটাই বলতে পারবে যে আমার এখানে একটা জিনিস আছে, দ্যাট ইজ রোটেটিং উইথ আর রেডিয়াস। তাহলে সেটা কেন রোটেট করছে না? তার ভেতরের দিকে একটা ফোর্স আছে, সেই ফোর্সের জন্য তার প্রত্যেকটা মোমেন্টে ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমরা আগের দিন সার্কুলার মোশনে করছিলাম। এই সেন্টিপিটাল এই মানে এফ সেন্টিপিটাল যেটা, তার ওটাই কাজ, যে আমার এর ভেলোসিটিটাকে চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? সেজন্য এটা ঘুরছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা আর্থকে রোটেট করে ঘুরছে। ঘুরছে কেন না, সবসময় ভেতর দিকে একটা, সেন্টারের দিকে একটা সেন্টিপিটাল ফোর্স আছে, তার জন্য এটা ঘুরছে। কিন্তু এবার কথাটা হচ্ছে যে এর ভেতরে যে জিনিসটা রয়েছে, এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরে যেটা রয়েছে, সেটা একটা মানুষ হোক বা কোনো একটা জিনিস হোক, তার ওয়েটটা থাকছে না, এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা ভালো করে বোঝো। তার সে ওয়েটলেস হয়ে যাচ্ছে, যেটা আমরা ভিডিওতে দেখলাম। তাহলে সে ওয়েটলেস হয়ে যাচ্ছে কেন, সেটা কার কি মনে হচ্ছে বলো? কারণ ওর ভিতরে ওয়েটটা 0 করে দেওয়া হচ্ছে, মানে 0 গ্র্যাভিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আরে ওর ভেতরে 0 তুমি করে দেবে কি করে? ওর ভেতরে 0, ওয়েটটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন হচ্ছে। মানে ওটা করে দিচ্ছে, মানে একটা কি করে করবে? কিছুভাবে একটা করে দিচ্ছে। না, এক্সপ্লানেশন বলতে হবে। আর কারোর যদি কিছু মনে হয় বলো। একটা জিনিসের ওয়েটকে ওইভাবে 0 করে দেওয়া যায়? একমাত্র ওয়েট কখন 0 হয়?
তুমি এখনো অবধি যতটা পড়া হয়েছে সেখানে ওয়েটলেস কোথায় হয়েছিল? লিফটে হয়েছিল। একমাত্র ওয়েটলেস হয়েছিল লিফটে। কখন ওয়েটলেস হয়েছিল লিফটের ভেতরে জিনিসপত্র? বলো, কার মনে আছে? সুপার ওয়েটলেসনেস। না না, সুপার ওয়েটলেসনেস তো অন্য আরো অ্যাডভান্স জিনিস। এটা ওয়েটলেস কখন হয়েছিল? ওয়েটলেস হয়েছিল যখন এটা জি অ্যাক্সিলারেশনে নামতে থাকে। লিফটের দড়ি ছিঁড়ে গেলে ওয়েটলেস হয়। লিফটের যদি দড়ি ছিঁড়ে যায় তাহলে এই যে এর ফ্রেম থেকে যদি আমি দেখি, এর ফ্রেম থেকে দেখলে কি হবে? লিফটটা জি অ্যাক্সিলারেশনে নামছে, তাহলে লিফটের ভেতরের সমস্ত জিনিসের ওপরে একটা সুডো অ্যাক্সিলারেশন চলে আসবে বা সুডো ফোর্স একটা চলে আসবে উল্টো দিকে, সেটা এমজি হবে। আর এর অলরেডি একটা যে ওয়েট ছিল সেটা এমজি ছিল। তাহলে ওর ফ্রেমে, নন ইনার্শিয়াল ফ্রেমে, লিফটের ফ্রেমে এই জিনিসটার ওয়েট 0 হবে। ঠিক আছে, সেটা নন ইনার্শিয়ালে। আর ইনার্শিয়ালে বললে আমরা কি বলবো? ইনার্শিয়ালে বললে আমরা বলবো লিফটের যেহেতু দড়িটা ছিঁড়ে গেছে সেই জন্য লিফটটাও জি অ্যাক্সিলারেশন নামছে, আর লিফটের মধ্যে যে মানুষটা সেও জি অ্যাক্সিলারেশনে নামছে। কতটা ভালো করে বোঝার আছে? লিফটটার দড়ি ছিঁড়ে গেছে, লিফটটাও জি অ্যাক্সিলারেশনে পড়ছে, বা লিফটের অ্যাক্সিলারেশনও জি। সিমিলারলি ভেতরে যে লোকটার অ্যাক্সিলারেশনও জি, কারণ লোকটা লিফটের সঙ্গে কোনো বাধা নেই, লোকটাও ফ্রি, তাহলে তারও ফ্রি ফল হচ্ছে, এরও অ্যাক্সিলারেশন জি। তাহলে লোকটা লিফটের এদের মধ্যে কোনো রিলেটিভ অ্যাক্সিলারেশন নেই। রিলেটিভ অ্যাক্সিলারেশন ইজ 0। তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন যেহেতু নেই, তাহলে একজন আরেকজনের উপরে ফোর্স দিতে পারবে না। কতটা ভালো করে বোঝো? এখানে যদি একটা ওয়েট মেশিনের উপরে দাঁড়িয়ে থাকতো লোকটা, এবার এই অবস্থায় যদি তোমার লিফটটাও জি অ্যাক্সিলারেশনে নামছে, লোকটাও জি অ্যাক্সিলারেশনে নামছে, মানে লোকটার অ্যাক্সিলারেশনও জি নিচের দিকে, তাহলে লোকটা তো এই যে ওয়েট মেশিনটার উপরে কোনো ফোর্স দিতে পারবে না। ঠিক আছে, এটা তুমি এক্সপেরিমেন্টালি কী করতে পারো? তুমি ওই হাতে একটা পেন বা খাতা একটা নেবে, তোমার হাতের মানে পামে আর কি, হাতের তালুতে পেন বা খাতা একটা নেবে, নিয়ে হাতটাকে জি অ্যাক্সিলারেশনের মোটামুটি নামাতে পারলেই হবে। হাতটাকে এমনি যদি ধরে থাকো তাহলে দেখবে তুমি ওই তোমার হাতের উপরে যে খাতাটা বা পেনটা রয়েছে তার ওয়েটটা তুমি ফিল করতে পারছো। কিন্তু হাতটাকে যদি তুমি একটা অ্যাক্সিলারেশনে নামাতে থাকো, যদি অল্প অ্যাক্সিলারেশন হয় সঙ্গে সঙ্গে দেখবে খাতা বা পেনটার ওয়েটটা কম মনে হচ্ছে। যদি জির সঙ্গে তুমি হাতের অ্যাক্সিলারেশনকে ম্যাচ করতে পারো তাহলে দেখবে খাতাটার কোনো ওয়েটই তোমার হাতে ফিল হচ্ছে না, তার কারণ খাতাটাও পড়ে যাচ্ছে, খাতাটাও জি অ্যাক্সিলারেশন, হাতটাও জি অ্যাক্সিলারেশন, তাহলে খাতাটা তো হাতের উপরে ফোর্সই দিতে পারছে না। এই কথাটা বোঝা যাচ্ছে কি বল? সিমিলারলি যে লিফটের যে ফ্রি ফলের কেসটা ছিল, দড়ি ছিঁড়ে যাওয়ার যে কেসটা ছিল, সেখানে নন ইনার্শিয়ালে বললে, যদি আমরা নন ইনার্শিয়ালে বলি, লিফটের ফ্রেমে বলি, বা এটা যদি লিফট ফ্রেমে আমি যদি জিনিসটাকে বলি, লিফট ফ্রেমে বললে আমরা বলবো আমার লোকটার ওপরে সেন্ট্রিফিউগাল, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল নয়, এটা হচ্ছে আমার সুডো ফোর্স আর ওর ওয়েট, সে দুটো ইকুয়াল অপোজিট যদি আমি নন ইনার্শিয়ালে বলি। আর যদি আমি ইনার্শিয়ালে বলি, বাইরে থেকে যদি এটাকে এক্সপ্লেন করি, ইনার্শিয়াল ফ্রেমে এক্সপ্লেন করলে তো কোনো সুডো ফোর্স থাকে না। ইনার্শিয়ালে বললে আমরা বলবো যে লিফটটাও জি অ্যাক্সিলারেশন নিচের দিকে, লিফটের লোকটারও জি অ্যাক্সিলারেশন নিচের দিকে, তাহলে তো লোকটা তো অন্য কিছু একটা অ্যাক্সিলারেশন হলে তবে তো লোকটা এই যে ওয়েট মেশিন যেটা আছে, সেটার উপরে তো লোকটা ফোর্স দিতে পারবে যদি লোকটার অ্যাক্সিলারেশন লিফটের থেকে অন্য কিছু হতো, মানে একটু কম হতো, নাহলে তো ওয়েট মেশিনের উপরও ফোর্সই দিতে পারবে না। ঠিক আছে, তাহলে ফোর্স যদি ওয়েট মেশিনের উপর দিতে না পারে, ওয়েট মেশিনে কোনো ওয়েট রেকর্ড হবে না। সেই জন্য লোকটাও ওয়েট মেশিনের উপরে 0 ফোর্স দিচ্ছে, আর ওয়েট মেশিনটাও লোকটার উপরে 0 ফোর্স দিচ্ছে, সেই জন্য নর্মাল ফোর্সটা 0 হয়ে যাচ্ছে। ঠিক একই রকম এক্সপ্লানেশন যদি আমরা করি, আমাদের ওটা ছিল লিনিয়ারের ক্ষেত্রে, সার্কুলারের ক্ষেত্রে আমার জিনিসটা ঘুরছে ঠিক কথা।
সার্কুলারের ক্ষেত্রে আমার ওই যে যেটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট সেটা ঘুরছে ঠিক কথা, সেটা নিচে লিফটের মতো নামছে না, সেটা এরকম একটা পাথে একটা বড় রেডিয়াসে রোটেট করছে। তাহলে আমি যদি এটাকে এক্সপ্লেন করি ইনার্শিয়াল ফ্রেমে যদি আমি এটা এক্সপ্লেন করি, তাহলে এর এক্সপ্লেনেশনটা কী হবে? ইনার্শিয়াল ফ্রেমে এক্সপ্লেন করলে এর এক্সপ্লেনেশনটা হবে যে আমার ওই যে আর্টিফিশিয়াল যে স্যাটেলাইটটা আছে তার উপরে আমাদের যে ফোর্সটা আছে সেটা mv²/r সেন্টিপিটাল ফোর্স আছে, ঠিক আছে? তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনটা কত? এই যে স্যাটেলাইটের আর্টিফিশিয়াল স্যাটেলাইটের উপরে যে অ্যাক্সিলারেশনটা দ্যাট ইজ v²/r। এবারে আমি যদি বলি আমার এই স্যাটেলাইটটার মধ্যে এখানে একটা লোক ছিল, সাপোজ লোকটা এরকম দাঁড়িয়ে ছিল, তাহলে লোকটার মাস যদি m' হয়, তার উপরে সেই লোকটাও তো স্যাটেলাইটটার সঙ্গে সঙ্গে ঠিক ভি স্পিডে তো এই পাথে তো আর্থ থেকে ঘুরছে, তাহলে লোকটার উপরেও সেন্টিপিটাল ফোর্স কত হবে? m' v²/r হবে, কেননা স্যাটেলাইটটা যদি ভি স্পিডে আর্থকে রোটেট করে তাহলে তার মধ্যে যে আছে সবাই ভি স্পিডে আর্থকে রোটেট করছে, তাহলে ওই লোকটার উপরেও তো সেন্টিপিটাল ফোর্স m' v²/r। তাহলে লোকটারও যে অ্যাক্সিলারেশন হবে, লোকটার বা যে জিনিসটার যে অ্যাক্সিলারেশন হবে দ্যাট ইজ অলসো v²/r। তাহলে তুমি আগের মতো দেখো লিফটের ফ্রি ফলে যেমন লিফটের অ্যাক্সিলারেশন আর লোকটার অ্যাক্সিলারেশন একই হয়েছিল, এইটার ক্ষেত্রেও তেমনি তোমার এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের যে পুরো কন্টেনারটা তার অ্যাক্সিলারেশন যা, ইন্ডিভিজুয়াল ভেতরে যে আছে প্রত্যেকটা কম্পোনেন্টেরও অ্যাক্সিলারেশন তাই। তাহলে এই যে লোকটা এখানে যদি তুমি একটা ওয়েট মেশিন বসিয়েও দাও তার উপরে তো ফোর্স দিতে পারবে না, কেননা দুজনের অ্যাক্সিলারেশন সেম। এখানে লিফটের ক্ষেত্রে ফ্রি ফলের ক্ষেত্রে যেরকম হচ্ছিল সেই রকম খানিকটা সেরকম কেসই হয়ে যাচ্ছে, দুজনের মধ্যে কোনো রিলেটিভ অ্যাক্সিলারেশন নেই, বোঝা গেল? সেই জন্য এই লোকটা কখনোই এই স্যাটেলাইটটাকে ফোর্স দিতে পারবে না। এটা যদি তুমি ইনার্শিয়ালে এক্সপ্লেন করো, আর নন ইনার্শিয়ালে এক্সপ্লেন করলে তো তুমি বুঝতেই পারছো কী হবে। নন ইনার্শিয়ালে এক্সপ্লেন করলে আরও সোজা। তুমি কি বলবে? নন ইনার্শিয়ালে লোকটা তো ওর ভেতরে আছে, তাহলে লোকটার উপরে একটা লোকটা এইভাবে রোটেট করছে স্যাটেলাইটের মধ্যে, স্যাটেলাইটের সঙ্গে এইভাবে রোটেট করছে, তাহলে লোকটার উপরে একটা সেন্টিপিটাল ফোর্স ভেতর দিকে আছে। এবারে যেহেতু এটা নন ইনার্শিয়াল ফ্রেম, তুমি বলবে এর ইকুয়াল অপোজিট সেন্ট্রিফিউগালও আছে, তাহলে যেহেতু সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ইকুয়াল অপোজিট, তাহলে নেট ফোর্স অন দ্য পার্সন সেটা 0, কিন্তু এটা হচ্ছে কি স্যাটেলাইট ফ্রেমে, স্যাটেলাইট ফ্রেমে 0। স্যাটেলাইট ফ্রেমের যে নেট ফোর্সটা সেটাই তো ওয়েট হওয়া উচিত ছিল, ঠিক আছে? তাহলে এটা আমরা ইনার্শিয়াল ফ্রেম থেকে জিনিসটাকে এক্সপ্লেন করলাম, এটা নন ইনার্শিয়াল থেকে এক্সপ্লেন করলাম। এইখানটা কারোর কিছু বক্তব্য থাকলে বল। এখানে কেউ ওয়েট কারোর 0 করে দিতে পারে না, এটার ওয়েট মোশনের জন্য 0 হয়ে যাচ্ছে। সেই জন্য আর্টিফিশিয়াল স্যাটেলাইটে কোনো একটা জিনিসের ওয়েটটা 0, ঠিক আছে? এইটা এই দুটো এক্সপ্লেনেশন আমরা দিলাম, ইনার্শিয়ালে এবং নন ইনার্শিয়ালে। এটা কোথাও কারো সমস্যা থাকলে বলো। কারা কিছু বুঝতে পারো নি? অনেকে আজও কিছু বুঝতে পারো নি, তাতে অসুবিধা কিছু নেই, আস্তে আস্তে বুঝে যাবে। হবে না, বলো 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 বলো, কারা কিছু বুঝতে পারো নি? এখানে হবে বোধহয়, এটা স্যাটেলাইট। নো রিলেটিভ অ্যাক্সিলারেশন বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য স্যাটেলাইট।
ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে ওয়েটটা 0। Object can't apply any force. ঠিক আছে, দেখো স্যাটেলাইটে কেন ওয়েটলেস হলো এটা নিয়ে কারোর যদি এক্সপ্লানেশনটা নিয়ে কোথাও সমস্যা থাকে বলো। সবাই বুঝে গেছো? এই শোনা যাচ্ছে তো? নেই, কানেকশন কেটে গেছে, সারা শব্দ নেই। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বুঝেছি। আরেকবার ভালো করে জিনিসটা দেখবে, ঠিক আচ্ছা। আছে? এটা রোটেশনে তো একটু প্রথম একটু কনফিউশন হয়। যাই হোক, এখানে আরও প্রবলেম থাকে বিভিন্ন রকমের। ওই যে এগুলো নিশ্চয়ই তুমি দেখেছো, ধরো এরকম একটা ব্রিজ আছে, এরকম একটা ব্রিজ আছে, ঠিক আছে? ব্রিজের তো একটা মানে বড় একটা রেডিয়াস অফ কার্ভেচার থাকবে, মানে ব্রিজটা আছে এরকম ধরো, তার রেডিয়াস অফ কার্ভেচার কোনো একটা দিকে থাকবে। তাহলে এখানে কোয়েশ্চেন আসে যে ব্রিজের ওপর দিয়ে ধরো একটা গাড়ি যাচ্ছে, তাহলে গাড়িটা ভি স্পিডে যদি যায়, সেখানেও আমরা দেখব যে এই নর্মাল ফোর্সের একটা চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটা কেমন হবে? ব্রিজের ওপর দিয়ে একটা গাড়ি বা বাইক বা সাইকেল কিছু একটা যায় গেলে তার মাসটা তো এরকম পড়বে। এমনি অবস্থায় এটা যদি কোনো ভি স্পিডে যদি মুভ না করতো, তাহলে এখানে নর্মাল ফোর্স কত হতো? তাহলে এখানে নর্মাল ফোর্স তোমার N=mg হতো। কিন্তু এখন নর্মাল ফোর্সটাকে আমি যেটা এম ধরবো, এখানে আর কি জিনিস চলে আসবে? এখানে কিন্তু আচ্ছা, এখানে একটা কথা বলো তো, এই যে ব্রিজের ওপর দিয়ে এই জিনিসটা তো এইভাবে ক্রস করছে, ব্রিজের উপর দিয়ে একটা ব্রিজের ক্রস সেকশন আমরা দেখছি, ব্রিজের উপর দিয়ে যদি একটা গাড়ি এইভাবে ক্রস করে, মানে ওই যে ঢাল ব্রিজ থাকে না, এরকম একটা ব্রিজ থাকে না, যে গাড়িটা কিভাবে যাবে, এখানে বাইক ফাইক আঁকা মুশকিল। ধরো সাইকেল ফাইকেল এরকম একটা আমি আঁকলাম, এরকম একটা গাড়ি আছে, গাড়িটা ব্রিজের উপর দিয়ে এরকম চড়াইতে উঠে আবার এরকম নেমে গেল, বা বাইক এরকম একটা উঠে এরকম নেমে গেল, বোঝা যাচ্ছে তো? ব্রিজটা আমরা পাশ থেকে ছবিটা দেখছি। তাহলে এটাও তো একটা সার্কুলার মোশন, এটাও তো এখানে একটা তো এরকম ব্রিজের যে রেডিয়াস অফ কার্ভেচার তার রেসপেক্টে এটাও তো একটা তোমার সার্কুলার মোশন হচ্ছে, তাই না? তাহলে এই ধরনের কেসে এই যে এমজি আর এন, এটা কি সমান হবে না আলাদা হবে বলো তো? এমজি আর এনটা কি সমান হবে না আলাদা হবে? বলো 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 বলো। এটা বাইকে বা স্কুটারে সবাই চড়েছো তো, তা ব্রিজ ফ্রিজে এইসব ওঠার সময় কেমন মনে হয়, কি মনে হয়? বা এরকম ধরো তুমি একটা ঢাল আছে, ঢালটার উপর দিয়ে তুমি ক্রস করলে, তাহলে তখন কীরকম মনে হয়? এগুলো খেয়াল করতে হবে তো। বা ধরো একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে নামার সময় কীরকম মনে হয়?
ওয়েট বেশি মনে হয় না কম মনে হয়? কম। একটু কম মনে হবে। ঠিক আছে, এবারে খেয়াল করবে জিনিসগুলো। যাই হোক, তাহলে এখানেও এটাও তো একটা রোটেশন হচ্ছে। এটা যদি সেন্টার হয়, সেই সেন্টারের রেসপেক্টে এটাও তো একটা রোটেশনের মতো হচ্ছে। তাহলে এই যে রোটেশনের যে সেন্টিপিটাল ফোর্সটা, সেন্টিপিটাল ফোর্স মানে কি? কেন্দ্রমুখী বল বাংলায়। তাহলে এখানে সেন্টারের দিকে ফোর্সটা কত? এই ক্ষেত্রে ফোর্স অ্যালং দ্য সেন্টার কত বলো? খুব সোজা। ফোর্স অ্যালং দ্য সেন্টার কত? mg মাইনাস n। তাহলে যেটা আমাদের সেন্টিপিটাল ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু mg মাইনাস n। তাহলে এইটাই আমার সেন্টিপিটাল ফোর্সের এক্সপ্রেশন কি? mv স্কোয়ার বাই আর। তাহলে এখানে নর্মাল রিয়াকশানটা কত হচ্ছে? n ইকুয়াল টু mg মাইনাস mv স্কোয়ার বাই আর। নর্মাল রিয়াকশানের এক্সপ্রেশন এটা হচ্ছে n ইকুয়াল টু mg মাইনাস mv স্কোয়ার বাই আর। দেখো এটা বোঝা গেল কিনা? আমি কিন্তু এটা পুরো ইনার্শিয়ালে লিখলাম, ইনার্শিয়াল ফ্রেমে লিখলাম। এখানে কোনো সেন্ট্রিফিউগাল কিচ্ছু নেই। ঠিক আছে, ইনার্শিয়ালে আমরা কি করলাম না, সেন্টারের দিকে ফোর্স কত, এই যে পার্টিকেলটা এখানে এম মাসের যে পার্টিকেল বা যে গাড়িটা চলে যাচ্ছে এটার মাস এম, তাহলে এটার একটা রোটেশনাল মোশনের মতো হচ্ছে। তাহলে তার সেন্টারের দিকে যে ফোর্সটা সেটা কত? খুব সিম্পল, এদিকে mg আছে আর উল্টো দিকে ফোর্সটা n আছে। ফ্লোরের রিয়াকশানটা n ওপরের দিকে। তাহলে এখানে নেট ফোর্স অ্যালং দ্য সেন্টার সেটা কত? mg মাইনাস n। তাহলে দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু সেন্টিপিটাল ফোর্স। তাহলে সেন্টিপিটাল ফোর্সের এক্সপ্রেশন বসিয়ে দিয়েছি, সেখান থেকে n ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এবারে এই জিনিসটাকেই যদি আমি নন ইনার্শিয়ালে লিখতাম তাহলেও সোজা, কোনো সমস্যা নেই। এটাকেই যদি আমি নন ইনার্শিয়ালে মানে গাড়িটার ফ্রেম থেকে লিখতাম তখন কি লিখতাম? নন ইনার্শিয়ালে যদি লিখতাম তখন কি লিখতাম? গাড়ির ফ্রেম থেকে গাড়ির কোনো অ্যাক্সিলারেশন আছে বলো? তুমি যদি গাড়িটার ফ্রেম থেকে দেখতে, তাহলে গাড়িটার কি কোনো অ্যাক্সিলারেশন আছে? গাড়ির ফ্রেমে গাড়ির কোনো অ্যাক্সিলারেশন নেই। এটা আমরা আগেও বলেছি বারবার। গাড়ির ফ্রেমে তাহলে তার অ্যাক্সিলারেশন জিরো, তার মানে গাড়ির ফ্রেমে তার উপর নেট ফোর্সও জিরো। তাহলে কী কী ফোর্স থাকছে তার উপরে? mg নিচের দিকে থাকছে, ওপরের দিকে তোমার ফ্লোরের রিয়াকশান থাকছে, আর কি থাকছে বলো? আর কি থাকছে? আর সেন্ট্রিফিউগাল থাকছে। এই তিনটে ফোর্স দিয়ে, এই যে তিনটে ফোর্স দিয়ে গাড়ির ফ্রেমে মানে ওর নিজের ফ্রেমে, তুমি যে গাড়িটায় বসে আছো ওর নিজের ফ্রেমে অ্যাক্সিলারেশন কিন্তু জিরো। ঠিক আছে, এটা একটু বোঝাটা একটু ট্রিকি, কিন্তু একবার বুঝে গেলে তুমি আর তোমার নন ইনার্শিয়াল গুলাবে না। ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল লোকে বুঝতে মানে অসুবিধা হয় আর কি, কিন্তু একবার বুঝে গেলে জিনিসটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়। কোথায় ইনার্শিয়াল ধরো কোথায় নন ইনার্শিয়াল ধরো এগুলো ভালো করে ভাবনা চিন্তা করলেই দেখবে একবার বুঝে গেলে ব্যাস আর কোনো সমস্যা থাকবে না। তাহলে নন ইনার্শিয়ালে ওই যে আমরা বারবার এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে তুমি একটা গাড়ির মধ্যে বসে আছো, তোমার বন্ধু তোমার পাশে বসে আছে, না তার রেসপেক্টে তোমার কোনো অ্যাক্সিলারেশন আছে, না তোমার রেসপেক্টে তার কোনো অ্যাক্সিলারেশন আছে। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট এই দিকে সেন্টারের দিকে, সামনের দিকে হতে পারে, সেন্টারের দিকে মানে এই দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই। যখন তুমি গাড়ির মধ্যে বসে আছো, ভালো করে জিনিসটা বোঝো, গাড়ির ফ্লোরটা ভেদ করে তো আর তুমি নিচে চলে যাচ্ছ না, বা গাড়ির ছাদ ফুঁড়ে তো তুমি ওপর দিকে চলে যাচ্ছ না অ্যাক্সিলারেট করে। ঠিক আছে, তাহলে গাড়ির ফ্রেমে তোমার অ্যাক্সিলারেশন জিরো, নন ইনার্শিয়ালে অ্যাক্সিলারেশন জিরো। তাহলে নন ইনার্শিয়ালে অ্যাক্সিলারেশন জিরো কেন? তখন গাড়িটার ওপরে বা গাড়ির মধ্যে যে আছে তাদের ওপরে কী কী ফোর্স আছে? তার mg নিচের দিকে আছে, সেন্ট্রিফিউগালটা ওপরে বাইরের দিকে মানে আউটার এই দিকে রয়েছে, এটা তো টার্ন নিচ্ছে, মানে সেন্ট্রিফিউগালটা এই দিকে কাজ করবে। আমি এখানে ডটে আঁকছি কেননা ওটা নন ইনার্শিয়ালে আঁকা আছে, তো এই দিকে কাজ করবে। তাহলে তখন এর ইকুইলিব্রিয়ামে যেহেতু আমাদের অ্যাক্সিলারেশন জিরো, মানে গাড়ির ফ্রেমে তার মানে গাড়িটার ওপরে নেট ফোর্স জিরো। নেট ফোর্স কী করে জিরো হবে না, n
প্লাস এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এমজি হবে, ইকুয়াল অপোজিট ফোর্স হবে। তাহলে এখান থেকেও দেখো নর্মাল ফোর্সের এক্সপ্রেশন কিন্তু এমজি মাইনাস এমভি স্কোয়ার বাই আর হয়ে গেল, একই এক্সপ্রেশন আসলো, কোনো একই তো আসবেই, চেঞ্জ তো হবে না। এবার নর্মাল ফোর্সটা কিসে? নর্মাল ফোর্সটা এই যে রাস্তার ওপরে গাড়িটা কি ফোর্স দিচ্ছে, তার মানে কি যখন এরকম তোমার কনভেক্স রোড হবে, বা বাংলায় যেটাকে বলে এরকম উত্তল এরকম একটা পাত থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে কনভেক্স। এর ক্ষেত্রে তার মানে কি হবে, নর্মাল ফোর্স উইল বি স্মলার দেন এমজি। এর ক্ষেত্রে নর্মাল ফোর্সটা এমজির থেকে কমে যাবে, ঠিক আছে। তাহলে তুমি এরকম একটা সিচুয়েশান ভাবতে পারো যে কোনো একটা সময়ে যদি এমন একটা ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যায়, তখন নর্মাল ফোর্সটা জিরোও হতে পারে, n ইকুয়াল টু জিরোও হতে পারে, ঠিক আছে। ইফ mg ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর, তার মানে v ইকুয়াল টু রুট জি আর ভেলোসিটি স্পিডে যদি ওখান থেকে ক্রস করে, এই স্পিডটাতে যদি ক্রস করে, এগুলো দিয়ে সব অঙ্ক দেয়, বুঝলে তো। এই যে জিনিসটা ক্রস করছে, তাহলে v ইকুয়াল টু যদি রুট জি আর স্পিডে যদি টপমোস্ট পয়েন্টটা দিয়ে ক্রস করে, তাহলে তার নর্মাল ফোর্সটা জিরো হয়ে যাবে। তার মানে তুমি কি বলতে পারো যে এই ভেলোসিটিতে, এরকম একটা ভেলোসিটি বা এরকম একটা স্পিড যদি গাড়িটা নিয়ে ওই রকম একটা কনভেক্স ব্রিজের ওপর দিয়ে ক্রস করার চেষ্টা করে, তার মানে এই স্পিডে গিয়ে গাড়িটার চাকার টাচ জাস্ট ছেড়ে যাবে। কতটা বোঝা গেল কি বলো? নর্মাল ফোর্স জিরো হয়ে যাচ্ছে মানে কি, গাড়িটার রাস্তাকে ফোর্স দিতে পারছে না, তার মানে তার চাকা ছেড়ে যাচ্ছে, জাস্ট ছেড়ে যাচ্ছে। তার মানে এর থেকে বেশি ভেলোসিটি যদি হয়, এই যে ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা ভি যদি তার থেকে বেশি ভেলোসিটি হয়, তাহলে গাড়িটা কী হবে বলো? এর থেকে বেশি স্পিডে যদি গাড়িটা ওই ওভাল জায়গাটা দিয়ে ক্রস করার চেষ্টা করে, তাহলে কি হবে বলো 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 বলো? এই ভিটা যদি ভি ম্যাক্সের থেকে, যেটা ম্যাক্সিমাম যে ভেলোসিটিটাতে আমার নর্মাল ফোর্স জিরো হচ্ছে, তার থেকে বেশি স্পিডে যদি এইখান দিয়ে ক্রস করার চেষ্টা করে, তাহলে কি হবে? এই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। তো তোমার এখানে এটাতে তাহলে কি হবে? জাম্প করবে, মোটরসাইকেল জাম্প হয়ে যাবে। মানে এখান থেকে যদি অতিরিক্ত স্পিডে, যে স্পিডে আমার নর্মাল ফোর্স জিরো হয়ে যাচ্ছিল, তার থেকে বেশি স্পিডে যদি গাড়িটা এখান দিয়ে ক্রস করার চেষ্টা করে, তাহলে গাড়িটার রাস্তায় থাকবে না। মানে ওই যে মোটরসাইকেলটা বা গাড়িটা যদি একটু বেশি স্পিড নিয়ে এখান থেকে ক্রস করার চেষ্টা করে, তাহলে এই পর্যন্ত এসে ভি গ্রেটার দ্যান যদি ভি ম্যাক্স হয়, তাহলে এই পর্যন্ত এসে ওর তো টাচ ছেড়ে যাবে, এনটা জিরো হয়ে যাচ্ছে, টাচ ছেড়ে যাবে। তার মানে এখান থেকে জাম্প করে যাবে, এখান থেকে এটা টাচ ছেড়ে যাবে, ঠিক আছে। জিনিসটা বোঝা গেল কি বলো? জাম্প হয়ে যাবে আর কি, ঠিক আছে। সিমিলারলি তোমরা যেটা করবে, উল্টোটা করবে, বইতেও করা আছে, নিজেরাও আরেকবার ভেবে চেষ্টা করবে। সেটা হচ্ছে উল্টোটা কি, নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি আমার কনকেভ ব্রিজ হতো, যদি আমাদের রাস্তাটা যদি নিচের দিকে এরকম হতো, তাহলে কি হতো, যে এইরকম শেপের রাস্তা দিয়ে যদি গাড়িটাকে বেরোতে হতো, তাহলে আর রেডিয়াসে। আচ্ছা, এর ক্ষেত্রে তুমি একটা জিনিস আমাকে জাস্ট এমনি ওপর বলো তো, যে ওটার ক্ষেত্রে আমাদের যেটা কনভেক্স রোডের ক্ষেত্রে নর্মাল ফোর্সটা আমার কমে গেছিল, তাহলে এই ধরনের রাস্তার ক্ষেত্রে কি হবে? নর্মাল ফোর্সটা কি কমবে না বাড়বে? এরমভাবে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে নর্মাল ফোর্সটা সাধারণত কি হতে পারে?
আগের নর্মাল ফোর্সটা আমার mg মাইনাস mv স্কোয়ার বাই আর এস ছিল। তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে তোমার এইখান থেকে যখন ক্রস করবে তখন রোডের যে নর্মাল ফোর্সটা গাড়ির ওপরে পড়বে সেটা এমজির থেকে বেশি হবে না কম হবে? জাস্ট ক্যালকুলেশন ছাড়াই বলা যায়, এটা খুব সহজ। বলো কি হবে? কম হবে। ওরে পাগলা, কম তো এখানে হয়ে গেছে, তাই এখানেও কম হয়েছিল আবার এখানেও কম হবে? কম তো তোমার এই যে প্রথম কেসটাতে তো কম হয়ে গেছে, এন ইকুয়াল টু এমজি মাইনাস এমবি স্কোয়ার বাই আর। এই তো নর্মাল ফোর্স স্মলার দেন এমজি তো হয়ে গেছে, এটাই বেশি হবে নর্মাল ফোর্স। এটার ক্ষেত্রে এক্সপ্রেশন আসবে, তুমি করবে এটা, আমি এটা করে দেবো না, এটা নিজেরা করবে। এর ক্ষেত্রে এমভি স্কোয়ার প্লাস আর হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে নর্মাল ফোর্সটা বেড়ে যাবে। তুমি নন ইনার্শিয়ালে বললে খুব সহজেই বলতে পারো যে নন ইনার্শিয়ালে বললে আমার তো এদিকে তো এমজি ছিল। এই স্ক্রিন দেখা যাচ্ছে নাকি কানেকশন কেটে গেল? হ্যালো, স্ক্রিন আসছে, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একটু আগে কিছু শোনা যাচ্ছিল না। হ্যাঁ, ওই তখন কেটে গেছিল কানেকশন। যাই হোক, স্যার বলুন। হ্যাঁ এবারে এসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, যেটা বলছি যে সেটা হচ্ছে যে আমাদের, হ্যাঁ আমাদের এইভাবে যদি ক্রস করতো, এইভাবে যদি ক্রস করতো তখন আমরা দেখছিলাম যে নর্মাল ফোর্সটা কমে যাচ্ছে। এবারে যদি এরকম কনকেভ রুট হয়, মানে এরকম নিচের দিকে গিয়ে বেরিয়ে আসছে, তখন এমজিটা তো আমার ওয়েটটা তো আমার এদিকে কাজ করছেই। আমি যদি নন ইনার্শিয়ালে বলি খুব ইজিলি বলতে পারো, যদি এটাকে আমি নন ইনার্শিয়ালে বলি খুব ইজিলি জিনিসটাকে আমি এক্সপ্লেন করতে পারবো। তাহলে নন ইনার্শিয়াল আমার সেন্ট্রিফিউগাল কোন দিকে হবে? বাইরের দিকে হবে। আর সেন্ট্রিফিউগালটা কী হবে? এমভি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে আমার এখন ফোর্স বাই দ্য কার অন দ্য রোড সেটা কত হবে? এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি হবে, তাই না? ফোর্স বাই দ্য কার অন দ্য রোড, ওই পজিশান, সেটা হচ্ছে আগে এমজি তো ছিলই, এমজি প্লাস এমভি স্কোয়ার বাই আর হবে। তাহলে ফোর্স বাই দ্য কার অন দ্য রোড যেটা, সেটাই তো তোমার রাস্তার ওপরে গাড়িটা যে ফোর্স দিয়ে চাপ দেবে, রাস্তাটাও গাড়িকে সেই ফোর্সটা দেবে। তাহলে সেটাই আমাদের নর্মাল ফোর্স, ঠিক আছে? সেই জন্য আমাদের এই কেসটার ক্ষেত্রে রাস্তার নর্মাল ফোর্সটা বেড়ে যাবে। এবার তুমি সিমিলারলি এটাকে আবার ইনার্শিয়ালে ট্রাই করো, বোঝা গেল? এইরকম সার্কুলার মোশনের বিভিন্ন ধরনের তুমি প্রবলেম পেয়ে যাবে, সেগুলো করতে হবে। আর প্রবলেমে ভয় পেয়ে লাভ নেই। যাদের প্রবলেম করতে খুব ভয় লাগছে, অস্বস্তি লাগছে, আলস্য লাগছে, তারা একটা কাজ করবে, তারা প্রতিদিন 3টে করে 4টে করে একটা ঠিক করে নেবে যে আমি 4টে প্রবলেম করবই, দিন গেলে ফিজিক্সের 4টে প্রবলেম করবই। অন্তত বই থেকে করো, আমি যে প্রবলেমগুলো দিচ্ছি সেগুলো কঠিন মনে হলে তুমি বই থেকে করো। বইয়ের সিম্পল প্রিলিমিনারি যে এক্সারসাইজ আছে সেখান থেকে অন্তত 3টে কি 4টে অঙ্ক প্রতিদিন করো। তা 3টে যদি ফিজিক্সের প্রবলেম তুমি প্রতিদিন করো, তাহলে তো তোমার 7 দিনে 21টা প্রবলেম হয়ে যায়, একটা এক্সারসাইজই শেষ হয়ে যায়। তোমরা যেটা করো, তোমরা ওই টিউশন পড়ছো এদিকে পড়ছো, আর পড়ে এনার্জি থাকছে না। এবার যেদিন পড়া থাকছে তার একদিন আগে হয়তো আগের দিন সন্ধ্যেবেলা নিয়ে বসলে থিওরি পড়েই কিছু বুঝতে পারলে না, অঙ্ক তো দূরের কথা। এই হচ্ছে সমস্যা। তো সেই জন্য থিওরিটা যতটা সম্ভব তাড়াতাড়ি পড়ে ফেলো, তারপরে সঙ্গে সঙ্গে প্রতিদিন 3টে করে অঙ্ক করো। যাদের বেশি অঙ্ক করতে ভয় লাগছে
সমস্যা হচ্ছে প্রতিদিন 3টে করে প্রবলেম করো। 3টে একই প্রবলেম তা বলে নয়, একটু আলাদা আলাদা। তো 3টে প্রবলেম করলেও এক সপ্তাহে তোমার 20-21টা প্রবলেম হয়ে যাবে, তাতেও প্রিপারেশান খারাপ হবে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাকে সার্কুলার মোশনের চ্যাপ্টার মোটামুটি শেষ। এখানে নানান রকমের প্রবলেম আছে, সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর একটা প্রবলেম সেট দিয়ে দেবো সার্কুলার মোশনে, সেটা আবার করবে। এর থেকে বই থেকেও করতে পারো। এই ধরনের এটা বোধহয় করিয়েছিলাম নাকি করাইনি আমার মনে নেই। ওই তোমার এইভাবে যদি একটা জিনিস ঘোরানো হয়, এটা করেছিলাম আগের দিন। ওই কত অ্যাঙ্গেলে ঘুরবে টুরবে ব্যালেন্স করতে হয়, এরকম একটা জিনিস করিয়েছিলাম। এরকম অঙ্ক আছে দেখবে, তোমার এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এটা বলে দেবে যে ভি স্পিডে ঘুরছে, তাহলে এখানে খুব সহজে তুমি ওই mv²/r ধরতে পারো সেন্ট্রিফিউগাল। এবার সেটা কার কার সঙ্গে সমান হবে, এখানে নিচের দিকে mg হবে, এদিকে টেনশান হবে, তোমাকে টেনশান বার করতে দেবে, থিটা বার করতে দেবে। এইসব নানা রকমের প্রবলেম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করব। আমার মনে হয় আজকে এখানেই শেষ করা ভালো, কেননা সারা শব্দ করছো না তোমরা। পড়ো চ্যাপ্টারগুলো, আর অঙ্কর প্রবলেম সেট আমি দিয়ে দেবো। আর ফ্রিকশানের প্রবলেমগুলো এখনও যারা করে উঠতে পারোনি, অ্যাটলিস্ট চেষ্টা করো। চেষ্টা করে না পারলে না পারবে, কী আছে, চেষ্টা তো করো। তো আমি দেখছি এই সপ্তাহে ফ্রিকশানটা সলভ করে দিয়ে দেবো, আর সার্কুলারের একটা প্রবলেম সেট দিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে যে পোর্শনটা হলো, এগুলো তো আমি স্ক্রিনগুলো তো সব দিয়ে দেবো। আর এখানে যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে বলো আপাতত, বা কিছু যদি কারোর বক্তব্য থাকে বলো। স্যার এই কনকেভ পার্টটা যেখানে ওই ধরুন ওখানে একটা কোনো বাইক যাচ্ছে, বাইকটা কি ফ্লিপ করে যাবে? না, স্লিপ করবে কেন? মানে মাঝখানে গেলে না স্লিপ করবে না। মানে স্লিপ নয় ফ্লিপ করে যাবে কি, মানে উল্টে যাবে কি? না উল্টে যাবে না, ওই মাঝখান থেকে যদি একটু স্পিডে যায়। না উল্টে যাবে কেন? উল্টে যাবে না, কেন উল্টে যাবে? উল্টে কেন যেতে যাবে? এখান থেকে বাইক এদিক দিয়ে আসবে, এসে এখান দিয়ে বেরিয়ে চলে যাবে। আর বাইকে যে বসে আছে সে যদি ভালো করে খেয়াল করে, তার এই যে এইখানটাকে যখন ক্রস করবে, তার মনে হবে এই জায়গাটাকে যখন ক্রস করলাম আমার ওজনটা একটু বেড়ে গেল মনে হবে, আমার ওয়েটটা একটু বেড়ে গেল মনে হবে। তার কারণ তোমার এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা এই দিকে কাজ করছে। আর সিমিলারলি তুমি যদি বাইক নিয়ে এই রকম একটা ওভাল ব্রিজের ওপর দিয়ে ক্রস করো, যে এরকম ঢাল মতো ব্রিজের ওপর দিয়ে ক্রস করো, তুমি যখন এই পয়েন্টটাকে ক্রস করবে বা যখন তুমি নিচের দিকে নামবে, তখন তোমার একটু ওয়েটটা হালকা মনে হবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, ঠিক আছে? এই হবে, উল্টে যাবে কেন? উল্টানোর তো কোনো ব্যাপার নেই। উল্টে যাওয়ার কেস আলাদা, টপলিংয়ের কেস আলাদা, সেগুলো আমরা যখন রোটেশনে যাব তখন দেখবো। সে টপলিং বিভিন্ন রকম হতে পারে, ওটা আমরা এখন করছি না। উল্টে কেন যাবে? উল্টে যাবে না, সে স্লিপ করে পড়ে যেতে পারে, সেটা অন্য কথা। কিন্তু এখানে মানে যা সেট আপ আছে, উল্টে যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর কারো কিছু কোয়েশ্চেন আছে বলো। ঠিক আছে, এখানে তাহলে ছুটি আজকে। ফ্রিকশানের প্রবলেমগুলো যারা শুরু করেছো, কমপ্লিট করোনি, তারা করে ফেলো, আমি সলিউশনের মধ্যে দিয়ে দেবো। আর করো সবাই 3-4টি করে প্রবলেম।